পিয়ার ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ জন্ম নেওয়ার শঙ্কা জামায়াতের। নিম্নকক্ষে আনুপাতিক পদ্ধতির পক্ষে নয় বলে যুগপৎ আন্দোলনে নেই এনসিপি। সংবিধান অস্বীকার করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জবাব দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। নির্বাচন বাধাগ্রস্ত করার মতো মাঠের কর্মসূচির বিপক্ষে বাম জোট। মাদক অস্ত্র অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে নজিরবিহীন নজরদারি। রাডার, ড্রোন, থার্মাল ক্যামেরার আওতায় নাফ নদীর জেটির সক্ষমতা বাড়ার দাবি বিজিবির। মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের রমরমা ব্যবসা। চট্টগ্রামে রোগীকে জিম্মি করে দ্বিগুণ ভাড়া আদায়। রাজনৈতিক প্রভাবে মানছে না নীতিমালাও। এবং শরতে প্রকৃতি জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের। রংতুলিতে প্রতিমা পাচ্ছে দেবী রূপ। মণ্ডপে মণ্ডপে সাজ সাজ রব। সারা দেশে নিরাপত্তা সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। দেখছিলেন শিরোনাম। ভোরের সময়ের সঙ্গে আছি এরিনা আয়াত। পিয়ার ছাড়া নির্বাচন হলে দেশে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নেতারা। মনোনয়ন বাণিজ্য টিকিয়ে রাখতেই আনুপাতিক পদ্ধতির বিরোধিতা করা হচ্ছে বলে অভিযোগ তাদের। হুঁশিয়ারি দিয়ে বলেন, বেশি শক্তির প্রভাব খাটিয়ে ক্ষমতা কুক্ষিগত করার দিন শেষ। 5 দফা দাবিতে বিভাগীয় শহরে জামায়াতের বিক্ষোভ সমাবেশের নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পিয়ার পদ্ধতির বিকল্প নেই। জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজধানীতে সমাবেশের পর এবার বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ জামায়াত ইসলামের বিক্ষোভ। শুক্রবার 7 বিভাগীয় শহরে কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ হয়। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশের স্থল। সমাবেশ শেষে রংপুর মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল। মিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোয় নির্বাচন হলে দেশে আবার ফ্যাসিবাদ তৈরি হবে। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণ চায় কিনা তা জানতে সরকারকে গণভোট দেবার আহ্বান জানান তিনি। এই বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো যদি থাকে তাহলে এর মধ্যে দিয়ে নতুন ফ্যাসিবাদের জন্ম। সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে কর্তৃত্ববাদী সরকারের শাসন চালাতে পারবে না যারা, তারা পিয়ার ঠেকাতে চায়। গোলাম পরোয়ার বলেন, একটি পক্ষ সরকারকে চাপ প্রয়োগ করে প্রভাবিত করার চেষ্টা করছে। রাজনৈতিক আধিপত্য সৃষ্টি করে আর কেউ ক্ষমতা কুক্ষিগত করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিরোধী দলকে দমন করে দমন, পীড়ন, খুন, ফাঁসি, জেল, রিমান্ড, আয়নাঘর দিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন, সেই দিন শেষ হয়ে গেছে। বিকেলে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউতে অস্থায়ী মঞ্চে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, নির্বাচনে প্রভাব বিস্তারকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচনে জামায়াত অংশ নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জুলাই সনদকে বাস্তবায়িত করেই নির্বাচন করতে হবে। জুলুম যারা করতে চায়, চাঁদাবাজির মাধ্যমে যারা নির্বাচন করতে চায়, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে, আগামীতেও করবে ইনশাআল্লাহ। এদিকে বিকেলে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে মহানগরীর শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। অভিযোগ করেন, সরকারের অনেকে একটি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতী আচরণ করে দেশকে বিপদগামী করার ষড়যন্ত্র করছে। অনেকেই একটি দলের পক্ষপাতী হয়ে এই দেশকে আবার বিপদগামী করার ষড়যন্ত্রে লিপ্ত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন সিলেট, খুলনা, ময়মনসিংহ সহ অন্যান্য বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জামায়াত। শফিক মুন্সি, সময় সংবাদ। জামায়াত সহ ইসলামের সহ দলগুলোর যুগপৎ আন্দোলনে এনসিপি নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার সন্ধ্যায় দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা শেষে তিনি আরও জানান, এই মুহূর্তে জোটবদ্ধ হওয়ার কথা ভাবছেন না তারা।
রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত হল জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভা। শুক্রবার দিনব্যাপী চলা এই কর্মসূচিতে অংশ নেন জেলা উপজেলা সমন্বয় কমিটির প্রতিনিধি, দলটির যুব উইং যুবশক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ দলটির অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাফ জানান, শুধুমাত্র উচ্চকক্ষেই পিআর চায় তার দল, তাই জামাতে ইসলাম সহ ইসলামী দলগুলোর যেই যুগপৎ আন্দোলন চলছে তার সঙ্গে নেই এনসিপি। এছাড়াও আপাতত নির্বাচনী জোট নিয়ে ভাবছে না বলেও সাংবাদিকদের জানান নাহিদ ইসলাম। আগামী অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি দেওয়ার ঘোষণাও দেন তিনি। জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই, অংশগ্রহণ করছে না। কারণ নিম্নকক্ষে আমরা পিআর চাই না, নিম্নকক্ষের পিআরের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। আমরা এই মুহূর্তেই কোনো জোট ভিত্তিক আমরা চিন্তা ভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে, বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে। দেশে এখনও পতিত আওয়ামী সরকারের দোসররা সক্রিয় রয়েছে বলে এ সময় অভিযোগ করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন এমন অনেক আওয়ামী সন্ত্রাসী এবং তাদের দোসররা এখনও তারা আইনের আওতায় আসেন নাই, তারা নানা জায়গায় ঘোরাফেরা করছেন। আমরা এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা মনে করি যে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের সমাপ্তি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া প্রয়োজন। দলটির নেতাদের আশা, দ্রুতই রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পাবে এনসিপি। শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে নির্বাচন কমিশন যথাযথ যুক্তি দেখাতে পারেনি বলেও মন্তব্য করেন দলটির নেতারা। জাতীয় নাগরিক পার্টি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। সংবিধান যে এখনো কার্যকর তা অস্বীকার করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। পিআর পদ্ধতি নিয়ে আগে আলোচনা না থাকলেও এখন কিছু দল ফ্যাসিস্টের মতো মতামত দিচ্ছে বলেও মন্তব্য করেন তারা। পিআর জুলাই সনদের আইনি ভিত্তি সহ নানা বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্যে রাজনীতির মাঠে বিরাজ করছে উত্তাপ। এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বললেন, জনগণ না চাইলেও তাদের উপর মত চাপিয়ে দেওয়ার মাধ্যমে স্বৈরাচার ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। শুক্রবার সকালে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। অভিযোগ করেন, সংবিধান এখনো কার্যকর থাকা সত্ত্বেও তা অস্বীকার করে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। কোনো অবস্থাতেই জনগণের বিপক্ষে যাওয়া যাবে না। যারা যারা এগুলো বলতেছেন তারা আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে দেন। কেন জোর করে, কেন প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে, কেন এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে এই সমস্ত জিনিস? কি অরাজকতার মধ্যে দেশকে ফেলতে চাচ্ছেন? উদ্দেশ্যটা কি? দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা। কিন্তু মনে রাখবেন, এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। এদিকে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচনের বিকল্প দেখছেন না বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রতীকী যুব সমাবেশে তিনি অভিযোগ করেন, ভারতে বসে পতিত আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপি মনে করে নির্বাচনের পরিবেশ যথাযথভাবে সুষ্ঠু আছে। যেই মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে, সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দেওয়া, মানে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, তার অধিকার ফিরিয়ে দেওয়া, এটা সম্ভব হবে। গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে জনগণ যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। তিনি আগামী দিনের আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। সংবিধানে না থাকলেও মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তি পিআর পদ্ধতির দাবি তুলে বিভিন্ন উসিলায় নির্বাচনের বিরোধিতায় নেমেছে বলে অভিযোগ করেছে সিপিবি। এতে ফেব্রুয়ারিতে ভোট না হলে বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্রে পরিণত হবে বলে সতর্ক করেছেন দলটির সভাপতি শাহ আলম। শুক্রবার সন্ধ্যায় সিপিবির ত্রয়োদশ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, ৭১-এর চেতনা মুছে ফেলে ৭২-এর সংবিধান যারা বাতিল করতে চায় তারাই এখন গণতন্ত্রের শত্রু। একই অনুষ্ঠানে সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স বলেন, অন্তর্বর্তী সরকারের নতজানু নীতির কারণে কোনো কোনো মহল জাতীয় নির্বাচনকে নস্যাৎ করার চেষ্টা করছে। পিআর হোক সামনের পার্লামেন্টের মধ্য দিয়ে, যদি পিআরের ব্যাপারে সংবিধানে আসে, এখন সংবিধানে নাই, সেটি এখন বিভিন্ন জন নিয়ে এসে নির্বাচনের বিরুদ্ধে
প্রতিক্রিয়াশীল মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি এই নানা উছিলায় এই নির্বাচনের বিরোধিতা করছে। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন জরুরি হলেও অন্তর্বর্তীকালীন সরকারের নতজানু নীতির কারণে সরকারের কোনো উপদেষ্টা ও সরকারের সমর্থক বলে পরিচিত রাজনৈতিক দলসমূহের ভূমিকা যত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়াকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। সংসদে নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক আর উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে। দুইটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক থাকলেও এটা হওয়া দরকার। শুক্রবার সকালে মেহেরপুরের গাংনীতে মত বিনিময় সভায় কথা বলেন নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। নিম্নকক্ষে হবে আসন ভিত্তিক যে বর্তমান যে পদ্ধতি আছে, আর উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে, আনুপাতিক পদ্ধতির ভিত্তিতে। আমি আশাবাদী যে আমরা একটা তরি ফিরবে। আমি আশাবাদী যে আমরা ঐক্যমতে বুঝতে পারবো। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদের বরফ গলছে না, বরং ঐক্যমত্য কমিশনের নানা প্রস্তাবে তৈরি হচ্ছে নতুন সংকট। সাংবিধানিক আদেশে জামায়াত ইসলামী আন্দোলনের মতো দলগুলো একমত হলেও দ্বিমত রয়েছে বিএনপির। সংসদ ছাড়া এই প্রক্রিয়ায় সংবিধান সংশোধন খারাপ নজির তৈরি করবে বলে মত দলটির। তাগিদায় বৈধ সাংবিধানিক উপায় বের করার, অন্যদিকে গণভোটের সময় নিয়ে মতভিন্নতা বিএনপি জামায়াতের। গণভোটের পরিবর্তে গণপরিষদে অটল এনসিপি। হাসান ওয়ালির প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময় জুড়েই আলোচনায় জুলাই সনদ। জুলাই মাসের মধ্যে সনদ বাস্তবায়নের ঘোষণা দেয়া ঐকমত্য কমিশনের সামনে এখন নতুন সংকট। সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মুখোমুখি রাজনৈতিক দলগুলো। এ সংকট উত্তরণে তৃতীয় দফায় আলোচনা শুরু করেছে কমিশন। বিশেষজ্ঞদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সাংবিধানিক আদেশে আইনি বৈধতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব দিয়েছে কমিশন। যা নিয়েও দলগুলোর মধ্যে মতবিরোধ প্রকট আকার ধারণ করেছে। জামায়াত ইসলামী সাংবিধানিক আদেশ এবং গণভোটের পক্ষে, তবে নির্বাচনের আগেই গণভোট সম্পন্ন করে তার অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে অনড় দলটি। কনস্টিটিউশন ওয়ার্ডার নামে এই আদেশটা রাষ্ট্রপতি জারি করবেন, তারপরে এর ভিত্তিতে একটা গণভোট হবে, রেফারেন্ডাম। এই দুইটা কাজই হতে হবে বিফোর কামিং ইলেকশন। তখনই এটা একটা রাজনৈতিক স্বীকৃতিও হলো, এটা আইনি ভিত্তি পেল, এবং এই আইনি ভিত্তি বা আইনের অংশ যখন হয়ে যাবে তখন এর ভিত্তিতে জাতীয় নির্বাচনটা তখন স্বচ্ছ হবে। সাংবিধানিক আদেশ নিয়ে গণভোটে জনগণের সমর্থন না পেলে ফলাফল কি হবে তা নিয়ে চিন্তিত এনসিপি। গণভোট নয়, বরং নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচন হলেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হবে বলে মত দলটির এই নেতার। এখনো আমরা মনে করি যে গণপরিষদের মধ্য দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন করলে বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থা দূর করা সম্ভব হবে। কিন্তু সাংবিধানিক আদেশ যেটা তারা বলেছেন, এবং সেটা আবার এখন যখন তারা ঘোষণা করবেন তখন থেকে এটা মানে আইনি কার্যকর হবে। পরবর্তীতে আবার সাধারণ নির্বাচনের সময় গণভোট হবে। তো গণভোটে যদি ভিন্ন রেজাল্ট আসে তাহলে কি হবে, এটা একটা বড় প্রশ্ন। সনদ বাস্তবায়নে নতুন নতুন প্রস্তাবনা ঐকমত্যকে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করে সিপিবি। সাংবিধানিক সংস্কার নির্বাচিত সরকারের হাতে রাখার দাবি দলটির। সংবিধান সংশোধন করে যেটা করতে হবে আগামী পার্লামেন্টের জন্য রেখে দিতে হবে। এটা ছাড়া ওনারা নতুন করে বাস্তবায়নের এমন অনেকগুলো পদ্ধতি আনতেছে, আমি দেখছি সেটা আমাদের ঐকমত্যকে ক্ষতিগ্রস্ত করতেছে। নির্বাচিত সরকারের হাতে সাংবিধানিক সংস্কার ন্যস্ত করার কথা এতদিন বিএনপি বলে আসলেও এখন সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছে দলটি। তবে বিশেষ সাংবিধানিক আদেশ সমর্থন করে না বিএনপি। সনদ বাস্তবায়নে বৈধ সাংবিধানিক প্রক্রিয়া বের হলে বিএনপি তাতে সাই দেবে বলে জানান দলটির এই শীর্ষ নেতা। স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার যাই হোক, যেই প্রক্রিয়াটা বিদ্যমান সংবিধান বহাল থাকা সত্ত্বেও সেটা আবার অনুমোদিত হবে, তাহলে একটা খারাপ নজির সৃষ্টি হবে। যদি কোনো আইনানুগ পন্থা আমরা উদ্ভাবন করতে পারি আলোচনার মধ্য দিয়ে, সেটা যে কোনো বৈধ আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া হবে, সেটাতে আমরা একমত হব। সনদ বাস্তবায়নের পথ বের না হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়িয়ে 15 অক্টোবর পর্যন্ত করা হয়েছে। আলোচনায় আপনাদের পক্ষ থেকে কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ বদরুদ্দীন ওমর স্মরণে বাংলা একাডেমি মিলনায়তনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় অংশগ্রহণ করেন রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বদরুদ্দীন ওমর তার আদর্শের সংগ্রাম জীবনের শেষ দিন পর্যন্ত করে গেছেন, কখনো সমঝোতা করেননি।
আরও বলেন, বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। যারা সমাজ বদলাতে চান তাদেরকে সংগঠনকে শক্তিশালী করে মানুষের কাছে যেতে হবে। অন্যান্যরা বলেন, সুবিধাবাদের পথে হাঁটেননি বদরুদ্দিন ওমর। নতুন প্রজন্ম সেই পথে হাঁটবে না বলেও আশা প্রকাশ করেন তারা। বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। আজকে এই যে একটা হতাশা এসছে, এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় বলে আমার অন্তত মনে হয় না। সংগঠনকে গড়ে তুলতে হলে আমার মনে হয় যে আজকের যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে এবং একেবারেই বদরুদ্দিন ওমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে। ছাত্র সংসদ নির্বাচনের খবর। রাকসু নির্বাচন সামনে রেখে উৎসবমুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়, পরিবহন মার্কেট, মসজিদ প্রাঙ্গণ ও আবাসিক হলগুলোতে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। পোষ্যকোটা ফিরিয়ে না আনার দাবিতে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীরা বলছেন, পোষ্যকোটা সামনে এনেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে প্রশাসন। তবে প্রশাসন বলছে, কোটা আন্দোলনে চিন্তিত নন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন করবেন তারা। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। 5 দিন পরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন। জুম্মার নামাজ আদায় শেষে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালান প্রার্থীরা। শুক্রবার সকাল থেকেই ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে জোরে সোরে প্রচারণা চালান প্রার্থীরা। যাকে যোগ্য মনে হবে তাকেই আপনারা ভোট দেন, কিন্তু আপনারা ভোটে অংশগ্রহণ করেন। যারা রাকসুতে নির্বাচিত হবে তাদের কাছে প্রথম দাবি থাকবে যে আমাদের বিশ্ববিদ্যালয়টাকে একটু সংস্কার করা। পোষ্যকোটা ফিরিয়ে না আনার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রাকসুকে নষ্ট করে দেওয়ার জন্যই কিন্তু এই সময়ে পোষ্যকোটা ইস্যুকে নিয়ে আসা হয়েছে। একদিকে রাকসু নির্বাচনকে সফলভাবে করতে হবে, অন্যদিকে পোষ্যকোটাকে আমরা কোনোভাবে পুনর্বহাল হতে দেব না। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সব পক্ষের সঙ্গে আলোচনা করে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর তারা। অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হয়। রাকসু নির্বাচনের পরপরই আমরা এত বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব যে বিশ্ববিদ্যালয়ে একদিনও সচল থাকবে না যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। আমি আশা করছি যে ইলেকশন ইনশাআল্লাহ সবাই চেষ্টা করলে হয়ে যাবে। সরকারের উচ্চ পর্যায়ে কি চাই তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা এবং আমরা কি চাই। আমরা সুন্দর একটা ইউনিভার্সিটি চাই আর কি। আগামী 25 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের 9টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে ভোট গ্রহণের কথা রয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে কানাডা। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়। সাধারণভাবে বাংলাদেশের সতর্কতার হলুদ চিহ্ন দেওয়া হয়েছে, যার অর্থ নাগরিকদের উচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটি। তবে পার্বত্য চট্টগ্রামে লাল চিহ্ন দেওয়া হয়েছে, যার মানে এই এলাকার ভ্রমণ সম্পূর্ণ এড়িয়ে চলার নির্দেশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, হরতাল, সংঘর্ষ, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের ঝুঁকি রয়েছে। মিয়ানমার থেকে মাদক, অস্ত্র কিংবা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজিরবিহীন নজরদারি বাড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সার্ভেলেন্স রাডার, থার্মাল ক্যামেরা ও ড্রোনের সমন্বয়ে সাজানো হয়েছে অত্যাধুনিক নজরদারি সিস্টেম। রাতের অন্ধকার, বৈরী আবহাওয়া বা দুর্গম এলাকা কিছুই বাদ যাচ্ছে না বিজিবির নজরদারির থেকে। মোহাম্মদ ফরাজার ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। নাপ নদীর জেটি ঘাটে বসানো হয়েছে সার্ভেলেন্স রাডার। এটি 5 কিলোমিটার এলাকায় বস্তুর অবস্থান, গতি ও উপস্থিতি সহজেই শনাক্ত করতে সক্ষম। শুধু জেটি ঘাটেই নয়, নাপ নদীর 33 কিলোমিটার এবং শাহপুরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন সাগর পর্যন্ত 20 কিলোমিটার এলাকা নজরদারির জন্য বসানো হয়েছে 6টি সার্ভেলেন্স রাডার। ফলে সীমান্তে চোখ ফাঁকি দেয়া এখন অসম্ভব। প্রত্যেকটা নৌকার অবস্থান জানি এবং সহজে আমাদের টহলপাড়িকে সেই অবস্থানটা বলার পরে তারা সহজেই দৌড়তে পারে, যে কারণে কোনো রোহিঙ্গা বর্তমানে আমাদের টেকনাফ এলাকায় প্রবেশ করতে পারতেছে না।
শুধু রাডার নয়, সীমান্ত সুরক্ষায় বিজিবিতে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন ও থার্মাল ক্যামেরা। ড্রোনের মাধ্যমে দুর্গম এলাকা যেমন সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে, ঠিক তেমনি থার্মাল ক্যামেরায় অন্ধকার রাত কিংবা বৈরী আবহাওয়াতেও 2 কিলোমিটার এলাকা পর্যন্ত শনাক্ত হচ্ছে যে কোনো বস্তুর অবস্থান, গতি ও উপস্থিতি। যে কোনো সময় নৌকা দিয়ে যখন রোহিঙ্গা অনুপ্রবেশ করে তখন আমরা ড্রোনের মাধ্যমে শনাক্ত করে খুব সহজেই রোহিঙ্গা ধরতে পারি। এই ক্যামেরার মাধ্যমে রাত্রিকালীন অন্ধকার সময়ে অথবা ঝড় বৃষ্টি কিংবা দুর্যোগ মুহূর্তে কুয়াশাচ্ছন্ন অবস্থাতেও আমরা নদী এলাকায় বা স্থলভাগে পরিষ্কার দেখতে পাই। নাপ নদী বা বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শতাধিকের বেশি জেলে এখনও রয়েছে আরাকান আর্মির হেফাজতে। প্রতিদিনই ঢুকছে মাদকসহ নিষিদ্ধ দ্রব্য, আর শঙ্কা তৈরি হয়েছে অস্ত্র প্রবেশের। তবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার আর বিজিবির কঠোর নজরদারির কারণে সীমান্তে সক্ষমতা বেড়েছে দাবি বিজিবির। প্রযুক্তির সক্ষমতার কারণে আমরা নাফ নদীতে দৃঢ়তার সাথে বলতে পারি যে কোনো প্রকার অপরাধমূলক কার্যক্রম দমনে আমরা শতভাগ সফল হব ইনশাআল্লাহ। সীমান্ত সুরক্ষায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফে দায়িত্ব পালন করছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির 3টি ব্যাটালিয়ন। মাদক, মানব পাচার কিংবা রোহিঙ্গা অনুপ্রবেশ যা ঠেকাতে সক্ষম হচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। টেকনাফের নাব নদী থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মাঝ আকাশে টার্বুলেন্স ও প্রচণ্ড ঝাঁকুনির শিকার হয়েছে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। এতে হাত ভেঙে গেছে উড়োজাহাজে দায়িত্ব পালন করা এক কেবিন ক্রুর। ঢাকায় ফিরে আহত কেবিন ক্রু মিথিলাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পঙ্গু হাসপাতালে। প্রতিকূল আবহাওয়ার কারণে আকাশে হঠাৎ টার্বুলেন্স বা প্রচণ্ড ঝাঁকুনির শিকার হয়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। এতে ভেঙে গেছে কেবিন ক্রু শাবামা আজমি মিথিলার বাম হাত। আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় ফিরছিল বিমানের বিজি 0128 ফ্লাইটটি। উড়োজাহাজটি প্রায় 15,000 ফুট উচ্চতায় থাকার সময় অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় কেবিন ক্রু মিথিলা ফ্লাইটে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন, কিন্তু ঢাকার আবহাওয়া খারাপ থাকায় হঠাৎ উড়োজাহাজটি প্রচণ্ড ঝাঁকুনি বা টার্বুলেন্সের শিকার হয়, যা প্রায় 6 সেকেন্ড স্থায়ী ছিল। যাত্রীদের জন্য সিট বেল্টের সতর্ক সংকেত তখনও চালু হয়নি। এতে ভারসাম্যহীন হয়ে পড়ায় ধাক্কা খেয়ে বাম হাতের বাহু ভেঙে যায় কেবিন ক্রু মিথিলার। বিষয়টি নিশ্চিত করেছে বিমানের জনসংযোগ বিভাগ। আবুধাবি থেকে ঢাকায় আসতেছিল, ওই ফ্লাইটে টার্বুলেন্সের কারণে হাত ভেঙে গেছে একজন কেবিন ক্রু। ঢাকায় ফ্লাইটটি অবতরণের পরপরই আহত কেবিন ক্রু মিথিলাকে বিমানবন্দর থেকে দ্রুত পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সরকারি ছুটির দিন হওয়ায় প্রাথমিক চিকিৎসা ও প্লাস্টার নিয়ে বাসায় ফিরেছেন তিনি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকারি খরচ ৭৯,০০০ টাকা হলে রিক্রুটিং এজেন্সিগুলো আদায় করে নেয় প্রায় ৫ লাখ। এভাবে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০১ এজেন্সি ধরা পড়েছে দুদকের জালে। এর মধ্যে ২৫ এজেন্সির বিরুদ্ধে ২,২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রভাবশালীদের ছত্রছায়া এজেন্সিগুলো বেপরোয়া। সিন্ডিকেট ভাঙতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ তাদের। তাসলিম তৌহিদের রিপোর্ট। রেমিটেন্স যোদ্ধাদের পথ চলা শুরুই হয় সিন্ডিকেটের প্রতারণায়। মালয়েশিয়া যেতে সরকারের নির্ধারিত খরচ ৭৯,০০০ টাকা হলেও দালাল আর এজেন্সি মিলে আদায় করে ৪.৫ থেকে ৫ লাখ। বহু বছর ধরে একচেটিয়া নিয়ন্ত্রণের এই খেলায় জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক। সংস্থার কবজায় থাকা সাধারণ মানুষকে প্রতারিত করে ১০১ রিক্রুটিং এজেন্সি হাজার হাজার কোটি টাকার জালিয়াতির নথিপত্র যাচাই বাছাই চলছে। সবগুলো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই মামলার প্রস্তুতি নিচ্ছে তারা। ইতোমধ্যে পতিত আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল, সাবেক এমপি নিজাম হাজারী, বেনজির আহমেদ সহ প্রভাবশালী ব্যক্তিদের ২৫টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা হয়েছে। ৬৪ জন আসামির বিরুদ্ধে ২,২২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বিভিন্ন এজেন্সি বিভিন্ন ক্ষেত্রে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং ইত্যাদি বলে কর্মীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছেন। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা মনে করেন, এজেন্সি ও সরকারি কর্মকর্তার চক্রে নিঃস্ব হচ্ছে বিদেশগামী শ্রমিকরা। মাঝখানে প্রান্তিক যে মানুষগুলো আছে তারা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। ল্যান্ডলেস যেটুকু ছিল ৫ কাঠা জমি সেটাও শেষ হয়ে যাচ্ছে। দেশে যখন আসে নিঃস্ব হয়ে আসে। ব্যাংক অ্যাকাউন্টগুলো যদি প্রতি সময় মনিটরিংয়ে থাকে, প্লাস
তাদের যে গোয়েন্দা বাহিনী আছে, যে প্রতিরোধ আছে, ওদের দুর্নীতি দমনের প্রতিরোধ শাখা আছে, তারা দেখবে সে কি করতেছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এই সিন্ডিকেট সক্রিয় থাকলে সংকটে পড়বে শ্রমবাজার। দৃষ্টান্তমূলক কিন্তু কোনো রেকর্ডিং এজেন্সির বিরুদ্ধে কিন্তু আমাদের মন্ত্রণালয় বা অধিদপ্তর তেমন কোনো ব্যবস্থা নিতে পারে নাই। আপনি মিডল ইস্টেও কিন্তু 1,65,000 টাকা সৌদি আরব, সেখানে কিন্তু 6 লাখ 7 লাখ টাকায় মানুষ যাচ্ছে। কিন্তু জেনে যদি তার প্রতিকার না করে, তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়, তাহলে তো এটা কোনোভাবেই রোধ করা সম্ভব না। দুদক বলছে প্রয়োজনে প্রতারণার সঙ্গে জড়িত এজেন্সি সংশ্লিষ্টদের দেশ থেকে নিষেধাজ্ঞা ও গ্রেফতারে পদক্ষেপ নেবে তারা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ইন্টারন্যাশনাল গেটওয়ে IGWর ফান্ডের অর্থ ব্যয়ে গড়মিলের অভিযোগে সালমান এফ রহমান সহ 27 জনের বিরুদ্ধে মামলা করেছে বিটিআরসি। সংস্থাটি বলছে 568 কোটি টাকা ব্যয়ে অসঙ্গতি পাওয়ায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৈধভাবে আন্তর্জাতিক ফোন কল আদান প্রদানে শৃঙ্খলা আনা ও রাজস্ব ফাঁকি রোধে 2015 সালে বিটিআরসির অনুমোদনে 7টি IGW প্রতিষ্ঠান নিয়ে চালু হয় IOF। 7 প্রতিষ্ঠান হলো ইউনিক ইনফোওয়ে, ডিজিকম টেলিকমিউনিকেশনস, রুটস কমিউনিকেশনস, গ্লোবাল ভয়েস, মির টেলিকম, বাংলা ট্র্যাক ও নভো টেলিকম। এর মধ্যে সালমান এফ রহমানের প্রতিষ্ঠান গ্লোবাল ভয়েস। নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক কলের একটি অংশ থেকে প্রাপ্ত 4% অর্থ মার্কেট ডেভেলপমেন্ট ফান্ড MDS নামে তহবিলে জমা করতে হয়। 2024 সালের ডিসেম্বর পর্যন্ত IGW খাত সংশ্লিষ্ট মার্কেট ডেভেলপমেন্ট এক্সপেন্সের নামে ফান্ডে জমা হয় 631 কোটি টাকা। বিটিআরসি বলছে এই ফান্ড থেকে এরই মধ্যে 625 কোটি 83 লাখ 52,456 টাকা খরচ হয়েছে। এই টাকার অন্তত 95% বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেড নামের অ্যাকাউন্টে ঢুকেছে, অথচ বেক্সিমকো কম্পিউটার্স নামে কোনো IGW লাইসেন্স নেই। এই অবস্থায় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মনে করছে এই বিপুল অর্থ ব্যয়ের স্বচ্ছতা নেই। এরই পরিপ্রেক্ষিতে অনিয়মের অনুসন্ধান এবং মামলার সিদ্ধান্ত নিয়েছেন তারা। IGWতে একটা ফোরাম ছিল, ওদের যে অ্যাকাউন্টটা ছিল, ওই অ্যাকাউন্ট যখন আমরা হিসাব দিতে বললাম যে অ্যাকাউন্টটা আসলে কি কাজে ব্যবহার করা হয়েছে, তখন দেখলাম ওই অ্যাকাউন্ট থেকে যেসব জায়গায় টাকা পয়সা গেছে সব হয়তো টেলিকমের জন্য ব্যয় হয় নাই। এই জন্য আমরা দুদককে লিখেছি অনুসন্ধানের জন্য এবং এটার ব্যাপারে একটা কেস করারও সিদ্ধান্ত নিয়ে 568 কোটি টাকা গড়মিলের অভিযোগে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের 73, 74 ও 76 ধারা এবং পেনাল কোডের 420 এবং 406 ধারায় রাজধানীর গুলশান থানায় বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করা হয়। এজাহারে বলা হয় IGW অপারেটর্স ফোরাম গঠনের পর প্রতিষ্ঠানগুলো লাইসেন্স এবং চুক্তির শর্ত ও বিশ্বাস ভঙ্গ করা সহ প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতে জড়িত ছিল। এ বিষয়ে IGW অপারেটরদের সংগঠন IOF এর সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয় পরবর্তীতে আইনজীবীর মাধ্যমে তাদের অবস্থান তুলে ধরবে সংগঠনটি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মরদেহ পরিবহন নিয়েও চট্টগ্রামে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের রমরমা ব্যবসা। রোগী ও স্বজনদের জিম্মি করে আদায় করছে কয়েক গুণ বেশি ভাড়া। নানা সংস্থার সমন্বয়ে নীতিমালা করলেও তোয়াক্কা করছে না রাজনৈতিক ছত্রছায়ায় থাকা প্রভাবশালী সিন্ডিকেট। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ছদ্মবেশে চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স ভাড়া করতে গেলে হাজির টিয়া রঙের টি-শার্ট পরা এক দালাল সহ কয়েকজন জানান বাইরে থেকে আসা এই অ্যাম্বুলেন্স ভাড়া করা যাবে না। পরে ক্যামেরা দেখেই পালিয়ে যায় সে, দেন হুমকিও। পরে রোগীর স্বজন সেজে কয়েকজনকে পাঠানো হয় অ্যাম্বুলেন্স ভাড়া করতে। চালকরা জানান সমিতিতে গিয়ে আগেই দিতে হবে সিরিয়াল। নানা জেলা উপজেলা থেকে আসা চালকরা জানান হাসপাতাল কেন্দ্রিক সিন্ডিকেটের কারণে রোগী বহন করতে পারেন না তারা, ফলে সমিতির হাতে জিম্মি মরদেহের স্বজন ও রোগীরা। বাইরে টুল আছে, এগুলো টুলে যা করবে তা করবে, এটা আপনারা সংবাদ করেও লাভ নাই, সংবাদ করেও লাভ নাই। আমি রোগী একটু নিতে পারবেন না? এবার গন্তব্য অ্যাম্বুলেন্স সমিতির অফিসে। সেখানে দেখা মিলে টি-শার্ট পরা ওই দালালের। নিয়ম অনুযায়ী ভাড়ার তালিকা টাঙ্গানোর কথা থাকলেও নেই। রোগীর স্বজনরা বলছেন নানা কৌশলে হাতিয়ে নিচ্ছে বেশি টাকা। 22,000 টাকা বলছে শায়েস্তাগঞ্জ। আমি ভাড়া 15,000 হবে। আমাদের বাধা দেওয়ার কোনো সুযোগ নেই, আমরা বাধা দিব কেন? আপনার ইচ্ছা, আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে গাড়ি নিয়ে যাবেন। এদিকে রোগী ভোগান্তি ও সিন্ডিকেট ঠেকাতে গত 18 জুন সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সহ সব সংস্থার সমন্বয়ে রোগী ও লাশ বহনের নীতিমালা করা হয়। কিলোমিটার হিসাবে চট্টগ্রাম নগরী, উপজেলা ও নানা জেলার জন্য নির্ধারণ করা হয় ভাড়া। তবে তা মানছে না রাজনৈতিক প্রভাব বলয়ে থাকা অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। যদি কোনো অনিয়ম পায় ওরা আমাদেরকে জানায়,
তখন সেক্ষেত্রে আমরা ওদেরকে ডেকে নিয়ে আসি, তখন আমরা তাদের লাইসেন্স বাতিল করার জন্য বিআরটিএ-কে অনুরোধ করি। এই সিন্ডিকেটকে বিতাড়িত করতে না পারলে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, পুলিশ বিভাগ, আইনশৃঙ্খলা যারা সংস্থা আছে তাদের খুব এই ক্ষেত্রে মনোযোগী হওয়া উচিত। অভিযোগ রয়েছে হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কয়েকজন কর্মচারী সহ স্থানীয় রাজনৈতিক নেতারা নিয়ন্ত্রণ করে অ্যাম্বুলেন্স ব্যবসা সমিতিতে। তাদের সবার আছে একাধিক নিজস্ব অ্যাম্বুলেন্সও। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 6 ব্যাংকের পর এবার আরও 3 ব্যাংকের অডিট শুরু করেছে বিদেশি সংস্থা ডেলএড মালয়েশিয়া। এডিবির অর্থায়নে এবার আইএফআইসি ন্যাশনাল রিভিউ AQR দেবে প্রতিষ্ঠানটি। এছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে আরও 8 ব্যাংক রয়েছে অডিটের অপেক্ষায়। প্রতিষ্ঠানগুলোর মূলধন, ঋণহার, দায়, সম্পদ, আমানতের বিপরীতে নগদ জমা সহ সার্বিক প্রতিবেদনের উপর নির্ভর করে এসব ব্যাংকের আমানতকারী ও বিনিয়োগকারীদের ভবিষ্যৎ। অর্থনীতিবিদদের মতে অডিটের প্রতিবেদনের পর প্রয়োজন হবে পর্যাপ্ত আর্থিক সহায়তা ও দক্ষ জনবলের। সেলিয়া সুলতানার রিপোর্ট। ঘুম বন্ধ, 3 ঘন্টার বেশি ঘুমাইতে পারি না, আর ডায়াবেটিস বেড়েই চলছে আমাদের। এইভাবে আমরা ডাক্তার দেখাতে হলে আমাদের চিন্তা করতে হবে যে পয়সা পাবো। আজাদ সাহেব যেটুকু বাঁচিয়ে রেখেছিলেন হোঁচট খাওয়ার সময়ের শক্তি আর অবলম্বন হিসেবে, তা এখন আটকে আমানত রক্ষাকারীদের দায়িত্বে থাকা ব্যাংকে। সামাজিকতা রক্ষা করতে গেলেও এখন পরের দিনের কথা ভাবতে হয়, অথচ গত 10 বছরের পরিকল্পনায় এই দুঃসময় ছিলই না। বাড়িঘর রিপেয়ারিং করতে পারতেছি না, আগে যেতাম কোনোখানে কোনো বাচ্চা দাওয়াতও খেতে যেতে পারে, সব বন্ধ। ব্যাংকের ফরেনসিক রিপোর্টগুলো আশা জাগায় না আজাদ সাহেবদের। তবু ব্যাংকপাড়া এরই মধ্যে 6 ব্যাংকের অডিট শেষ। এডিবির $50 কোটি খরচ হচ্ছে এসব ব্যাংকের সংস্কারে। এদিকে নিজের অবস্থার পরিবর্তনে ইসলামী ব্যাংক নিজের অর্থায়নে অডিট শেষ করেছে। ব্যাংকটিতে খেলাপি পুরোপুরি নিয়ন্ত্রণ না থাকলেও নানা ইতিবাচক উদ্যোগ নিজেদের অবস্থান ধরে রাখতে সহায়তা করেছে। এদিকে খাদের কিনারায় থাকা ন্যাশনাল, এবি ও আইএফআইসি ব্যাংকের অডিটে হাত দিয়েছে ডেলয়েড মালয়েশিয়া। বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে সকল ব্যাংকের AQR করা হবে। অ্যাসেট কোয়ালিটি রিভিউ করার পর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তাদেরকে ওই অবস্থা থেকে উত্তরণের জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা। এছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে আরও 8 ব্যাংকের অডিট রয়েছে অপেক্ষায়। টেন্ডারে ঠিক করা বিদেশি অডিট ফার্মের অ্যাসেট কোয়ালিটি রিভিউ বা AQR নির্ধারণ করবে এসব ব্যাংকের ভাগ্য। আর্থিক খাতের সংস্কারে বিশ্বব্যাংকের এই ঋণ নামমাত্র সুদে দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকে। অ্যাসেট কোয়ালিটি তারা টেস্ট করেছে, তার ভিত্তিতে একটা প্রেসক্রিপশন দিয়েছে, এবং এই সেই ডিরেক্টিভ বাস্তবায়ন করতে যে সরকারের সেই সক্ষমতা আছে কিনা, সরকারের সেই বাজেটটা আছে কিনা, বা তারা পুরোটাকে ওইভাবে করতে পারবে কিনা। যদি সবগুলো জিনিস একসাথে কাজ করে তখন হয়তো আপনি বলতে পারবেন যে আমরা ওই খাদের কিনারা থেকে তুলে নিয়ে আসছি। এছাড়া সংস্কারের অংশ হিসেবে ব্যাংকগুলোতে কাঠামোগত ও টেকসই ব্যবস্থাপনা এবং সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার উপর জোর দিচ্ছেন আর্থিক খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশের সমুদ্র পরিবহন বাণিজ্যে গতি আনতে আগামী মাসে নতুন 2টি জাহাজ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হচ্ছে। এছাড়া ডিসেম্বরের মধ্যে 1700 কোটি টাকায় আরও 3টি জাহাজ কেনার প্রক্রিয়া শেষ করতে বিএসসিকে নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে 7.5% শুল্ক হার প্রত্যাহার করায় বেসরকারি পর্যায়ে শুরু হয়েছে জাহাজ কেনা। প্রথম পর্যায়ে ওমেরা শিপিং এবং ভ্যানগার্ড মেরিন কিনতে যাচ্ছে 2টি মাদার ভেসেল ও মাদার ট্যাঙ্ক। শাখা টিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আগামী অক্টোবর মাসে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির বহরে যুক্ত হচ্ছে চীনে তৈরি 2টি বাল্ক ক্যারিয়ার। নিজস্ব অর্থায়নে বিএসসি জাহাজ 2টি কিনল। এ নিয়ে আগামীকাল রোববার সম্পন্ন হবে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি। একই সঙ্গে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও 3টি নতুন জাহাজ কিনতে সরকার বিএসসিকে নির্দেশনা দিয়েছে। এক্ষেত্রে 1700 কোটি টাকার এই 3টি জাহাজের দাম পরিশোধে এগিয়ে এসেছে সরকার। তবে দামের ছোট্ট একটি অংশ পরিশোধ হবে বিএসসি নিজস্ব তহবিল থেকে। যে কোম্পানি সবচেয়ে ভালো অফার করবে বেসড অন টেকনিক্যাল অফার অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্সিয়াল অফার, দুইটা কম্বাইন করে যে টেন্ডারার বেস্ট টেন্ডার হবে তার কাছ থেকে জাহাজ কিনবে। ম্যাক্সিমাম অর্থায়ন আমাদের বাংলাদেশ সরকার করবে। এদিকে চলতি বছরের জানুয়ারিতে সরকার হঠাৎ করে জাহাজ কেনার উপর 7.5% হারে শুল্ক আরোপ করে, আর এতেই বাংলাদেশি মালিকদের জাহাজ কেনা একেবারেই বন্ধ হয়ে যায়। তবে শেষ পর্যন্ত সরকার আগের সিদ্ধান্ত থেকে সরে এসে শুল্ক আরোপ প্রত্যাহার করার পরপরই শুরু হয় জাহাজ কেনার নানা প্রক্রিয়া। ওমেরা গ্যালাক্সি নামে একটি ট্যাঙ্কার জাহাজ প্রায় 1,15,000 টন ডেড ওয়েটের
ওই জাহাজ তারা ক্রয় প্রক্রিয়ার ভিতরে আছে। গ্রেট রয়্যাল ওটিও প্রায় 65,000-এর কাছাকাছি ডেড ওয়েটের জাহাজ আমাদের বহরে সংযুক্ত হবে। নৌবাণিজ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এক সপ্তাহের মধ্যেই ভ্যানগার্ড মেরিটাইম 60,000 মেট্রিক টন বহন ক্ষমতার এমবি গ্রেট রয়্যাল নামে একটি বাল্ক ক্যারিয়ার এবং ওমেরা শিপিংয়ের 1,15,000 মেট্রিক টন বহন ক্ষমতার ওমেরা গ্যালাক্সি নামে মাদার ট্যাঙ্কার কিনতে যাচ্ছে। আর বিএসসি ডিসেম্বরের দিকে যে 3টি নতুন জাহাজ কিনবে তার মধ্যে 2টি বাল্ক ক্যারিয়ার এবং অপরটি হবে তেল পরিবহনের জন্য মাদার ট্যাঙ্কার। 5টা জাহাজ যেই পরিমাণ কার্গো ক্যারি করবে সেই পরিমাণ ফ্রেট বাংলাদেশ সরকারের কোষাগারে থাকবে এবং শুধু এই 5টা জাহাজ তো শুধু একটা ট্রেড করবে না, মাল্টিপল ট্রেড করবে এবং এটার বেনিফিশিয়ারি মাল্টিপল ট্রেড হবে, বহুত ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে হবে। বর্তমানে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ থেকে নিজ দেশের হয়ে মাত্র 11% পণ্য পরিবহন সম্ভব। অথচ আন্তর্জাতিক মেরিটাইম অনুযায়ী যে কোনো দেশের সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে 40% দেশীয় ক্যারিয়ার, 40% বিদেশি ক্যারিয়ার এবং বাকি 20% দেশি ও বিদেশি ক্যারিয়ার যৌথভাবে পরিচালনা করে। প্রয়োজনীয় ক্যারিয়ার না থাকায় ভাড়া হিসেবে বছরে লাখ লাখ মার্কিন ডলার চলে যাচ্ছে বিদেশি জাহাজ মালিকদের কাছেই। যত বেশি জাহাজ আমাদের দেশি জাহাজ হবে, পতাকাবাহী জাহাজ হবে, সারা পৃথিবীতে যেমন আমাদের সুনাম বাড়বে, সেই সাথে সাথে আমরা অনেক বিপুল পরিমাণে আমাদের ডলার দেশের সস্যই হবে। জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান আনটারে জাহাজের মালিকানায় থাকা দেশগুলির সবশেষ তালিকায় 35তম স্থান করে নিয়েছে বাংলাদেশ। অবশ্য এতে পণ্যবাহী জাহাজের সঙ্গে সমুদ্রগামী মাছ ধরা জাহাজকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশি জাহাজকে ব্যবসায়িক সুরক্ষা দেওয়ার জন্য পৃথক আইন রয়েছে, তারপরও বাড়ছে না বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে দৃশ্যমান পদক্ষেপ নিতে বিলম্ব হলে শুল্ক ইস্যুতে বেঁকে বসতে পারে মার্কিন প্রশাসন, এমন আশঙ্কা ব্যবসায়ীদের। এই অবস্থায় দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে সরকারি ক্রয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। সে সঙ্গে বেসরকারি পর্যায়ে মার্কিন পণ্য ও কাঁচামাল আমদানি বাড়াতে নীতি সহায়তা নিয়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর পরামর্শ তাদের। MSRFN-এর রিপোর্ট। সরকার তো একটা সমঝোতায় তো এসেছেন, যেটার কারণে 37 থেকে এটা 20-এ এটা নামিয়ে নিয়ে আসা হয়েছে। এই যে আমরা ওদের কিছু কমিটমেন্ট করলাম, এই কমিটমেন্টগুলো যদি আমরা খুব কুইকলি এক্সিকিউট করি। বাণিজ্য ঘাটতি কমানোর শর্তে বাংলাদেশি পণ্য রপ্তানিতে আরোপ করা বাড়তি 37% শুল্ক কমিয়ে গেল 1 আগস্টে 20% করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মার্কিন কোম্পানি বোয়িং থেকে 25টি বিমান কেনার আগ্রহ দেখিয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, গম, সয়াবিন ও তুলা আমদানির বাড়ানোর লক্ষ্যও ঠিক করেছে বাংলাদেশ। তবে আমদানি বাড়াতে দৃশ্যমান পদক্ষেপ নিতে বিলম্ব হলে বেঁকে বসতে পারে ট্রাম্প প্রশাসন, চাপ বাড়াতে পারে রপ্তানিকারকদের ওপর, এমন আশঙ্কা করছেন উদ্যোক্তারা। ইউএসকে বোঝা ভেরি টাফ। আমরা যদি কোনো দেরি করে ফেলি তখন হয়তো বা আমাদের পিছু উঠে পড়ে লাগবে না, 20% না, এটাকে আরো একটু বেশি করে করতে হবে। এই জন্য আমরা সরকারের কাছে বলছি, আমরাও কাজ করে যাচ্ছি, যে কমিটমেন্টগুলো করেছি এগুলো যেন আমরা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করতে পারি। ব্যবসায়ীদের এমন শঙ্কা দূর করতে সরকারকে এগিয়ে আসার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সবচেয়ে যেটা দ্রুততার সাথে দেখানো যায় সেটা হলো গভর্নমেন্টের প্রকিউরমেন্টের ক্ষেত্রে সরকার যেগুলো প্রকিউরমেন্ট করে সেসব প্রকিউরমেন্টগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি করলো। প্রতিযোগিতামূলক বাজার থেকে সরে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে প্রয়োজনে নতুন নীতি কৌশল সাজানোর পরামর্শ তাদের। ব্যক্তিখাত যেটা আমদানি করবে সেখানে তার যদি লস দিয়ে আমদানি করতে তাহলে সে উৎসাহিত হবে না। ব্যক্তিখাতেরটাকে যদি প্রণোদিত করতে চায়, ট্রেড ডাইভার্সন করে অন্য দেশ থেকে না কিনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনার জন্য প্রণোদিত করা, তাহলে সেটা করতে গেলে ব্যক্তিখাতকেও কিছুটা সুযোগ সুবিধা সেখানে দিতে হবে। চলতি মাসেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। MSRFN, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার শিশুদের জন্য জরুরি 4 ধরনের টিকা মিলছে না। নির্ধারিত সময় পার হয়ে যাচ্ছে অনেক শিশুর ডোজ। এতে অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। স্বাস্থ্য বিভাগ বলছে সংকট কাটাতে আরও কিছুটা সময় লাগবে। বাহার রায়হানের তথ্যচিত্রের রিপোর্ট। শিশুদের বিভিন্ন রোগ থেকে রক্ষায় টিকা নিতে কেন্দ্রে আসছেন বাবা মা, কিন্তু নির্ধারিত দিনে অনেকেই পাচ্ছেন না কাঙ্ক্ষিত টিকা। কুমিল্লায় শিশুদের জন্য জরুরি পেন্টাভ্যালেন্ট, পিসিভি, আইপিভি ও ওপিভি টিকার সংকট দেখা দিয়েছে। এতে ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, নিউমোনিয়া, হেপাটাইটিস বি ও পোলিও প্রতিরোধ নিয়ে শঙ্কায় শিশুদের অভিভাবকরা। বাবুর এটা প্রথম টিকা,
3 দিন ধরে ঘুরতেছি, পাইতেছি না। নগর স্বাস্থ্য গেছে ওই জায়গায় নাই, পিটিএতে গেছি ওই জায়গায় নাই, একটা সিটি কর্পোরেশনে আছি এখানেও নাই। শঙ্কায় আছি যে বাচ্চাকে নিয়ে আসলে কোথায় যাব। 1 মাস অপেক্ষার পর ইপিআই সেন্টারে এসেছে প্রায় 24,000 ডোজ, অথচ মাসিক চাহিদা এর অন্তত দ্বিগুণ। এতে মাত্র কয়েকদিনের মধ্যেই আবারও ঘাটতি দেখা দেবে জানালেন মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা। প্রায় 2 বছর হইব এরকম আমরা পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন পাই না, এই জন্য মানুষ আইসা ফিরা যায়। জন্মের পর নির্দিষ্ট ব্যবধানে টিকা দিলে শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, কিন্তু নির্দিষ্ট সময় পার হলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। তাই শিশুদের সুষম খাবার ও পরিচ্ছন্নতায় যত্নবান হওয়ার পরামর্শ চিকিৎসকের। অনেকগুলি টিকা দেওয়ার মাধ্যমে কিন্তু পূর্ণভাবে সে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাটা অর্জন করে। তো মাঝখানে এক জায়গায় যদি এটা থেমে যায়, আটকে যায়, তাহলে ওই রোগগুলোর বিরুদ্ধে তার দেহে আর প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে না। চাহিদা থাকলেও দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ কম থাকায় টিকার এই সংকট বলছেন সিভিল সার্জন। আমরা আশা করি খুব তাড়াতাড়ি এই সংকট থেকে আমরা উত্তরণ ঘটবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করাতে তারা বলেছেন যে খুব তাড়াতাড়ি টিকার সরবরাহ আমরা পাবো। গত বছরও কুমিল্লায় 6 লাখ পেন্টাভ্যালেন্ট টিকার চাহিদা থাকলেও সরবরাহ হয়েছিল 4,72,000 ডোজের কিছু বেশি। সময় সংবাদ, কুমিল্লা। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমে গতি আনা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আক্তারুজ্জামান। শুক্রবার দিনাজপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। জেলা প্রশাসকের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চিকিৎসক, হেলথ প্রোভাইডার ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন। সেমিনারে জেলার 339টি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। শরতের নির্মল আকাশে মেঘের খেলা, মাঠে মাঠে কাশফুলের দোলা আর শিউলির সুবাস জানান দিচ্ছে দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসব ঘিরে মন্দির থেকে শুরু করে প্রতিমা গড়ার কর্মশালা সবখানেই সাজ সাজ রব। পুরান ঢাকার বনেদি বাড়িগুলোতে দুর্গাপূজার আলাদা আমেজ। প্রিন্স আরাফিনের ক্যামেরায় উম্মেহানের রিপোর্ট। শরতের ঝলমলে আকাশে রোদ ছায়ার লুকোচুরি। জগতের এই অপার সুন্দরের মাঝে খানিক বাদে রোদের যে গল্প, তা কখনো রুক্ষ আবার কখনো প্রশান্তির। অনন্ত সুরের মতো বয়ে চলা এই স্রোতে আকাশে ভেসে থাকা মেঘের ছায়ায় দুলে ওঠা কাশফুল কিংবা শিউলি বিছানো ভোরের হাওয়া যেন বলে যায় মহামায়া। শরতের এই রূপের আড়ালে লুকিয়ে থাকা এ যেন এক মহা উৎসবের চিঠি, যে চিঠি নিসর্গে ভর করে নিয়ে আসে দেবী দুর্গার মর্তে অবতরণের আনন্দঘন সংবাদ। যখন আমাদের দশমী হয়ে যায়, তারপর থেকে এই 365 দিন আবার শিবা থেকে মা আসবেন। 5 দিনের জন্য মাকে দেখা, ঘুরতে যাওয়া, আনন্দ সবকিছু মিলে থাকে, তো ভালো লাগে। সকলের ধর্মের উদযাপনে সকলের সম্মিলিত হওয়া উচিত। প্রকৃতি যখন সাজিয়ে তুলছে আগমনী দুর্গা উৎসবের মঞ্চ, সেই ডাক পৌঁছে যায় প্রতিমা কারিগরদেরও কানে। মাটির গায়ে তুলির টানে কাঠামোর বাঁধনে গড়ে উঠছে মহামায়ার প্রতিমা, যার রূপে আর অলংকারে কয়েকদিন পর ধরা দিবে মানুষের ভক্তি আর আরাধনা। এটা হলো আবেগের কাজ, আমার বাবা করেছে, আমি করছি। প্রতিমার দর্শন হয় তখন খুব ভালো লাগে যে আমরা বানাচ্ছি, সেই প্রতিমা সবাই দর্শন করতেছে। অন্যদিকে পুরান ঢাকার বনেদি বাড়িগুলোতেও দেবী দুর্গাকে বরণে চলছে সাজ সাজ রব। প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা ঐতিহ্যের রঙিন আবেশ তাই ছড়িয়ে পড়েছে বাড়ির উঠোনে, ঘরের প্রতিটি কোণে। প্রায় 150 থেকে 200 বছরের পুরনো। এটা আমার শ্বশুরের দাদা শ্বশুর এবং অনেক আর 7 পুরুষের পুজো, ওনারা এই পূজাটা করে। এখন আমার শাশুড়ি পুজোটা করছে।
আর কিছুদিন পরই ঢাক, ঢোল আর শঙ্খের ধ্বনিতে প্রাণ পাবে সেই বংশ পরম্পরায় বোনা জীবন্ত সংস্কৃতি। আবহমান কাল ধরে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব শুধু ভক্তি নয়, চিরায়ত সংস্কৃতির সাথে সন্ধিও এই উৎসবের প্রধান চরিত্র। তাই তো প্রকৃতি, শিল্প আর ঐতিহ্যের মিলনের দুর্গোৎসবের জন্য এত দীর্ঘ অপেক্ষা। মহালয়া সুপ্রভাতে দেবী দুর্গার চোখদানের মধ্যে দিয়ে বাজবে দুর্গোৎসবের সূচনা ধ্বনি। তার জন্যই এত প্রস্তুতি, এত ব্যস্ততা। আর এরই মাধ্যমে জানান দেয় দুর্গাপূজা শুধুমাত্র পূজা নয়, এটি সংস্কৃতির এক অনবদ্য মিলন মেলা, যেখানে শিল্প, ভক্তি এবং ঐতিহ্য একসাথে ধরা দেয় দেবী দুর্গার আগমনী গানে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। মহালয়া তিথির মধ্য দিয়ে দেবীপক্ষের শুভ সূচনা রোববার। এর মধ্য দিয়ে সনাতন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। তুলির আঁচড়ে দেবীর রূপ দেয়া হচ্ছে প্রতিমাকে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আকাশে সাদা মেঘের ভেলা, দিগন্তে কাশফুল। প্রকৃতি জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের। দেবীর আগমনী বার্তায় আনন্দে মাতোয়ারা সনাতন ধর্মাবলম্বীরা। শারদীয় দুর্গা উৎসবে দুর্গার আগমন উপলক্ষে কুমারপাড়ায় সাজসাজ রব। সময় যত ঘনিয়ে আসছে, প্রতিমা শিল্পীদের কর্মব্যস্ততা ততই বাড়ছে। দেবী বরণের জন্য ভক্তরা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। সার্বজনীন এ উৎসবে সবাই অংশগ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা তাদের। 27 তারিখে আমরা প্রতিমা ডেলিভারি দিতে হবে। আমরা দিনে রাতে সবাই মিলেই কাজকর্ম করতেছি। প্রতি বছরের মতো এবছরও আমাদের পুজোটা জাঁকজমকভাবে সম্পন্ন করতে চাচ্ছি। আমরা চাই সবাই মিলে একসাথে আনন্দ মেতে উঠে এবছর মাকে আরো বেশি ফুটিয়ে তোলার। সকল প্রকার নিয়ম মেনে এখানকার পুজো কার্যক্রমগুলো প্রতিপালিত হবে। এবছর গজে আগমন করবেন এবং দোলায় গমন করবেন। এর মধ্য দিয়ে ভক্তদের আশীর্বাদ করে যাবেন দশভুজা দেবী দুর্গা। বিশ্ব শান্তির কামনার জন্য আমরা মায়ের কাছে সদা সর্বদাই প্রার্থনা করে থাকি। নিজস্ব পূজা মণ্ডপে, নিজস্ব উদযাপন কমিটির মাধ্যমে, আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করেছি। স্থানীয় প্রশাসক বলছেন, পূজা মণ্ডপে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি। আমরা ইউনিফর্ম পুলিশ থাকবে 24 আওয়ার্স। প্রতিটা বাহিনী প্রত্যেকটা বিষয়ে, এই পূজা সংক্রান্ত প্রতিটা বিষয় তারা সতর্ক থাকবে। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সভা করেছি। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা হবে। 2 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। তানজিনা তাসনিম, সময় সংবাদ। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। আইরিন, আপনাকে ধন্যবাদ। গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন একজন। শুক্রবার বিকেলে বামনডাঙ্গা ইউনিয়নের খামার মনিরাম গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পাশের এক সেচ পাম্প থেকে অবৈধভাবে ঝুলন্ত তার টেনে বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল। মাঠ থেকে বাড়ি ফেরার পথে ওই তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান আরিফুল। ভারতে কারাভোগ শেষে 18 বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার রাত 10:30টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে বিজিবির হাতে তাদের হস্তান্তর করা হয়। বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে। বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের হস্তান্তর করে। তথ্য যাচাই বাছাই শেষে গাংনী থানার মাধ্যমে পরিবারের কাছে ফেরত পাঠানো হবে বলে জানায় বিজিবি। চুয়াডাঙ্গায় মাদকসহ 5 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে মাদক মজুত করার খবরে আলমডাঙ্গার খুলিয়াখালী স্কুলপাড়া এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। আটক করা হয় চয়ন দাস ও তার স্ত্রী সহ 5 জনকে। আটককৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা করা হয়েছে। নোয়াখালী পৌরসভার সড়কগুলোতে কোথাও বড় বড় গর্ত, কোথাও আবার ভাঙা ড্রেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নিত্যদিনের যাতায়াতেই হয়ে উঠেছে দুর্ভোগের আরেক নাম। এলাকাবাসীর অভিযোগ, শুধু আশ্বাস আর প্রতিশ্রুতিতেই কেটে যাচ্ছে বছরের পর বছর। সড়কের টেকসই মেরামতের আশ্বাস কর্তৃপক্ষের। সাইফুল্লাহ কামরুলের তথ্য ছবি নিয়ে বিস্তারিত।
খানাখন্দে ভরা সড়ক, আবার কোথাও ভাঙা ড্রেন। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, যাতায়াতে চরম ভোগান্তি। এই চিত্র নোয়াখালী পৌরসভার বেশিরভাগ সড়কের। এতে ভোগান্তিতে পড়েন স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ পৌরবাসী। তাদের অভিযোগ, একাধিকবার আশ্বাস দিলেও কোনো কার্যকর উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। অনেক দুর্ঘটনা ঘটে, আর এই অঞ্চলের মানুষের বসবাসের একেবারে অনুপযোগী হয়ে গেছে। অনেক সমস্যা, যাত্রী নিয়ে যাওয়া যায় না, এমনি আসা যাওয়া না, যেসব গর্ত গল। সামান্য বৃষ্টি হলে হাঁটু সমান পানি হয়ে যায়, তারপরে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। সড়কগুলো টেকসইভাবে মেরামতের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। আমরা আগের মতো মেরামতের ওই পর্যায়ে যাচ্ছি না, আমরা চাচ্ছি যে এবার টেকসই কিছু করার জন্য বর্ষা উপযোগী যেখানে পানিতে ডুবে থাকে রাস্তাগুলো যেন আমরা আরসিসি করে অথবা ইউনি ব্লক দিয়ে করার প্রস্তুতি নিচ্ছি। একই সঙ্গে আমরা রাস্তার পাশে ড্রেনেরও ব্যবস্থা করছি। ড্রেন ছাড়া রাস্তা টেকসই হয় না। নোয়াখালী পৌরসভায় মোট সড়ক 207 কিলোমিটারের মধ্যে পাকা সড়ক 123 কিলোমিটার আর কাঁচা 73 কিলোমিটার। ফুটপাত আছে 11 কিলোমিটার। সময় সংবাদ, নোয়াখালী। রাঙ্গামাটির দুর্গম জনপদ জুরাছড়ি উপজেলাটির সঙ্গে জেলা সদর তো দূরের কথা, ইউনিয়নেরও নেই সড়ক যোগাযোগ। সদরের যেটুকু সড়ক আছে তাও অপরিকল্পিত নির্মাণে বর্ষায় ডুবে যায়। হ্রদের পানির উচ্চতাকে বিবেচনায় না নিয়ে এলজিইডি সড়ক নির্মাণ করায় এমন ভোগান্তি বলে অভিযোগ স্থানীয়রা। তবে পর্যায়ক্রমে সড়কের উচ্চতা বাড়ানোর কথা জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। ডুবে গেছে সড়ক, ঝুঁকি নিয়ে চলছে অটোরিকশা ও মোটরসাইকেল। পানি মারিয়ে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা, কোথাও আবার বিচ্ছিন্ন সড়ক। ভাসমান অস্থায়ী বাঁশের সেতুই একমাত্র ভরসা। জনভোগান্তির এমন চিত্র রাঙ্গামাটির দুর্গম জুরাছড়ি উপজেলায়। জেলা সদর তো দূরের কথা, ইউনিয়নগুলোর সঙ্গে নেই কোনো সড়ক যোগাযোগ। উপজেলা সদরে যতটুকু সড়ক পথ আছে তারও বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ, এলজিইডি হ্রদের পানির উচ্চতাকে বিবেচনায় না নিয়ে সড়ক নির্মাণের কারণেই বর্ষা মৌসুম এলেই ডুবে যায়। পাশের ছাকো পার হতে খুব ঝুঁকিপূর্ণ লাগে। রাস্তাটা একেবারে ডুবে গেছে, আমাদের অনেক সিএনজি চালাতে অনেক কষ্ট হচ্ছে। এটা অপরিকল্পিতভাবেই করা হয়েছে, ভবিষ্যতে যাতে পরিকল্পনা মাফিক রাস্তাঘাট করা হয়। আগের কাজটি অপরিকল্পিতভাবে করার কথা স্বীকার করে পর্যায়ক্রমে সড়কের উচ্চতা বাড়ানোর আশ্বাস এলজিইডির। এখন আমরা মেইনটেনেন্স বাজেট থেকে পার্ট বাই পার্ট করতেছি। এখন আমরা চেষ্টা করতেছি এটা পানির লেভেলকে বিবেচনায় নিয়ে টেকসইভাবে কিভাবে উন্নয়ন করা যায়। এলজিইডির তথ্য মতে 606 বর্গ কিলোমিটার আয়তনের জুরাছড়ি উপজেলায় যান চলাচলের মতো সড়ক রয়েছে মাত্র 6 কিলোমিটার। সময় সংবাদ, রাঙ্গামাটি। খানাখন্দে ভরা সড়ক, নির্দিষ্ট স্থান না থাকায় যত্রতত্র ফেলা হয়েছে আবর্জনা। পাশাপাশি রয়েছে বিশুদ্ধ খাবার পানি, বিদ্যুৎ ও গ্যাসেরও সংকট। এই চিত্র লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার। বছর পর বছর ভোগান্তিতে পৌরবাসী নিয়মিত কর পরিশোধ করলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ তাদের। তবে শীঘ্রই সমস্যার সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। মাজারুল আনোয়ার ত্রিপুর রিপোর্ট। হেলে দুলে চলছে যানবাহন, সংস্কারের অভাবে সড়কের বেহাল দশা। নির্দিষ্ট স্থান না থাকায় যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার বেশিরভাগ সড়ক চলাচল অনুপযোগী। পানি নিষ্কাশনের জন্য রাস্তার পাশে নেই কোনো ড্রেন। পৌরবাসীর অভিযোগ, নিয়মিত কর পরিশোধ করলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত তারা। বিশুদ্ধ খাবার পানি, বিদ্যুৎ ও গ্যাসেরও সংকট রয়েছে। আমরা পৌরসভা নামই পৌরসভা, কিন্তু কাজে কোনো পৌরসভা না। আমাদের রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, প্রত্যেকটা ওয়ার্ডে একই অবস্থা। প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের রাস্তাঘাটের বেহাল অবস্থা। এটা দেখার মতো আমরা কোনো লোক দেখতেছি না। দেখেছে একটা বাতি নষ্ট হয়ে গেছে, আমরা পৌরসভায় ফোন দিল, আমাদের কিগুলো ব্যবস্থা ফিরে দেয় না। বর্ষার সিজন আইলে আমরা পানিতে ভুগি, কোনো ড্রেনের ব্যবস্থা নাই। রাস্তার কাজ ধরবো বলতে আছে, আজকে 2 বছর খালি বলতে আছে, কোনো রাস্তার কাজ ধরে না। আগামী 6 মাসের মধ্যে সড়ক সংস্কারের আশ্বাস পৌর প্রশাসকের। ধীরে ধীরে বাকি সমস্যার সমাধানের কথা জানান তিনি। অনেকগুলো কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং আশা করি আগামী 6 মাসের মধ্যে আমাদের পৌরসভাবাসী এটা সুফল পাবে। এবং একই সাথে পানি সহ বৈদ্যুতিক লাইন এবং আমাদের যে চিত্তবিনোদন যে বিষয়গুলো আছে, এগুলোর সমস্যা ছিল, আমরা ইতিমধ্যে অনেকগুলো সমাধান করেছি। সামনে এডিবি ফান্ড থেকে আমরা আশা করি এই পানি লাইন সমাধান সহ আমাদের নতুন করে সড়ক বাতি এগুলো অনেকগুলোই আমরা সংযোজন করতে পারব। 1994 সালে 9টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় রায়পুর পৌরসভা। 2004 সালে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়। বর্তমানে পৌরসভাটি
মাটিতে বাস করেন 50,000 মানুষ। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। তামাক ছেড়ে আখ চাষে ঝুঁকছেন পার্বত্য জেলা বান্দরবানের কৃষকরা। গুড় তৈরি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। এতে আবাদি জমিন যেমন বাড়ছে, তেমনি কমছে তামাকের ক্ষতিকর প্রভাব। সোহেল কান্তিনাথের ক্যামেরায় NA জাকিরের রিপোর্ট। মাঠ জুড়ে আখের চাষ, পরিচর্যায় ব্যস্ত চাষিরা। বেছে বেছে পরিপূর্ণ আখ বাজারে বিক্রির জন্য কাটছেন কেউ কেউ। বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, লামা ও আলীকদম উপজেলার বিভিন্ন সমতল জায়গায় বাড়ছে আখ চাষ। এক সময়ে যেসব জমিতে তামাক চাষ হতো, সেই জমিতেই এখন আখ চাষ করে ভাগ্য বদলের চেষ্টা করছেন পাহাড়ের কৃষকরা। পাহাড়ি উৎপাদিত আখের গুণগত মান ভালো ও খেতে সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদাও রয়েছে ব্যাপক। তাই স্বল্প মূলধন ও কম পরিশ্রমে অধিক ফলন হওয়ায় সফলতার মুখ দেখছেন চাষিরা। গত বছর থেকে এবছর তো বেশি ফলন হইতেছে এবং ভালো বিক্রি হচ্ছে। 30 শতকে 2.5 লাখ টাকা বিক্রি হচ্ছে। তামাকের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষায় আখ চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানান ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের এই কর্মকর্তা। কৃষকদেরকে আমরা সরাসরি মাঠ পর্যায়ে বীজ সুদর্পিত আখের বীজ প্রদান করি, শতকশাল বীজ এবং সার ও কীটনাশক প্রদান করে থাকি। আমরা আশা রাখি এই তামাকের বিকল্প হিসেবে কিন্তু এই চাষ যদি বৃদ্ধি করা যায়, তাহলে এই অঞ্চলের কৃষকরা লাভবান হবে বা আর্থিকভাবে স্বাবলম্বী হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় 650 হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,04,000 মেট্রিক টন। NA জাকির, সময় সংবাদ, বান্দরবান। মুন্সিগঞ্জের মীরকাদিম হাটে ইলিশের সরবরাহ বেড়েছে। এরপরও একদিনে দাম বেড়েছে কেজিতে 300 টাকা পর্যন্ত। এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ভোক্তারা। আড়তদারদের দাবি, ভারতে ইলিশ রপ্তানির কারণে বেড়েছে দর। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের মীরকাদিম আড়তে রূপালী ইলিশের ঝিলিক হাকডাকে হচ্ছে বিক্রি। শরতে সরবরাহ বৃদ্ধি পেলেও একদিনের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজিতে 300 টাকা পর্যন্ত। সোয়া কেজি ওজনের ইলিশের দাম পড়ছে কেজি প্রতি 2300 টাকা, আর 400 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 500 টাকা কেজি দরে। তারপরও পাইকার আর সাধারণ ক্রেতাদের উপচে পড়া ভিড়। ইলিশ ছাড়াও যারা কিনছেন পাঙ্গাস, কই, শিং, রুই, কাতল, আইর, বোয়াল, চিতল, মৃগেল, কিন্তু সব মাছেরই দর চড়া। আছে শিং মাছে কেমিক্যাল ব্যবহারের অভিযোগ। কি ধরনের মাছ উঠছে, কতটুকু মাছ উঠছে, ওই হিসাব করে তারা বাজার আপডাউন করে। নিয়ন্ত্রণ তাদের হাতে। 2 মিনিটের ভিতরে দাম বেড়ে যাচ্ছে, মানে ওরাই এখানে আবার বিক্রি করতেছে একই মাছ। বাজার মনিটরিং মাধ্যমে সকল পণ্যের দাম কমে রাখবে, কিন্তু আমরা তো সেরকম তো পাচ্ছি না। অন্যদিকে আড়তদারদের দাবি, ভারতে ইলিশ রপ্তানির কারণে দর বেড়েছে। আমার দেশে মাছ পায় না খাইতে, আমার দেশের মানুষ মাছ পায় না খাইতে, ইন্ডিয়াতে মাছ দিয়া দেয়, তাও ভর্তুকি দিয়া। এই অঞ্চলের সর্ববৃহৎ আড়তটিতে মাছ আসে 15 জেলা থেকে। প্রতিদিনের এই হাটে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মীরকাদিম থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পাহাড়ে উৎপাদিত কলা সহ বিভিন্ন ফল নিয়ে বাজারে এসেছেন পাহাড়িরা। রাঙ্গামাটি শহরে ভাসমান হাটে জমে উঠেছে বেচাকিনা। সেই খবর জানাতে সমতাঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজত সবুজ। রাঙ্গামাটির সমতা ঘাট, এই ঘাটে আসলে একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে এটি একটি ভাসমান হাট। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই হাটে আসলে পাহাড়ের বিভিন্ন উপজেলাতে যে সকল ফল ফলাদি উৎপাদিত হয় সেগুলো আসলে এই হাটে এনে বোটের উপরে বিক্রি করা হয়। আজকে যেটা দেখা যাচ্ছে যে বাজারে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আসলে কলা এসেছে এবং কিছু বাতাবি লেবু দেখা যাচ্ছে, তবে কলার পরিমাণটাই বেশি। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বললাম, তারা আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন সেটা হলো যে কলার আসলে দামটা চড়া বলছেন। তারা বলছেন যে প্রতি ছড়া কলা তাদেরকে 250 থেকে 300 টাকা দরে কিনতে হচ্ছে। এই দরে কিনলে তারা আসলে পোষাতে পারছেন। আবার অপরদিকে আমরা যখন বাগানীদের সাথে কথা বললাম, যারা এখানে নিয়ে এসেছেন বিভিন্ন উপজেলা থেকে, বিশেষ করে বাগাইছড়ির, লংগদুপ,
জুরাছড়ি বা এদিক দিয়ে নানিয়ারচর তার আশেপাশে অঞ্চল থেকে যারা এখানে ফল ফলাদি নিয়ে এসছেন, বিশেষ করে কলা, তারা বলছেন যে এই কলার যে দাম এখানে ব্যাপারীরা তাদেরকে দিচ্ছেন, এতে আসলে তাদেরকে পোষাচ্ছে না এবং বিশেষ করে ক্যারিং এর জন্য তাদের যে পরিবহন ব্যয়ের কারণে তারা এটা লাভবান হতে পারছেন না বলে দাবি করছেন ব্যবসায়ী, এখানকার যে কৃষক এসছেন তারা। আমরা আরেকটা বিষয় লক্ষ্য করেছি, সাধারণত আসলে এই যে সমতা ঘাট আছে, এই ঘাটে আসলে ফলের যে বোট বা যে কলার বোট সেটা কিছুটা কম রয়েছে। আমরা তাদের বিভিন্ন জনের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে গতকাল আসলে প্রচন্ড ভারী বর্ষণ হয়েছিল, সেই কারণে আসলে এখানে বোট টোট আসতে খুব সময় নিচ্ছে। হয়তো বেলা বাড়ার সাথে সাথে এই বোটের সংখ্যাটা আরো বাড়তে পারে। তবে এই বাজারের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই বাজারের স্থায়িত্বকাল যদি আমরা বলে থাকি তাহলে এই বাজার কিন্তু দুপুর 12টা নাগাদ, 12টার আগেই আসলে এই বাজার শেষ হয়ে যাবে, কারণ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বোটে থেকে যে কলা এসছে সেই কলাগুলি বিক্রি হয়ে গেছে এবং কলাগুলো নামানো হচ্ছে, যেগুলো আসলে ব্যবসায়ীরা যে কৃষকদের বোট থেকে তাদের নিজস্ব বোটে উঠছেন এবং এখান থেকে এগুলি চলে যাবে যে রাঙামাটি যে বাস স্টেশন আছে সেখানে গিয়ে আসলে বিভিন্ন এলাকায় চলে যাবে। তো রাঙামাটির সমতা ঘাটে যে কলা বেচা কিনা চলছে, এই ছিল আমার কাছে তার সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম রাঙামাটি। এবার ইউরোপীয় দেশ এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে। রাশিয়ার 3টি MiG-30 অণুযুদ্ধ বিমান গালফ অফ ফিনল্যান্ডের ওপর 12 মিনিট অবস্থানের পর নেটোর বিমান সেগুলোকে প্রতিহত করে। ঘটনাটিকে অভূতপূর্ব উদ্ধত্ত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে এস্তোনিয়া প্রশাসন। পোল্যান্ড, রোমানিয়ার পর এস্তোনিয়ার রুশদের অনুপ্রবেশকে নতুন নিরাপত্তার হুমকি হিসেবে দেখছে ইউরোপ। নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। পোল্যান্ড, রোমানিয়ার পর এবার ইউরোপীয় দেশ এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। শুক্রবার স্থানীয় সময় দুপুরে গালফ অফ ফিনল্যান্ডের ভাইন্ডোলো দ্বীপের আকাশে প্রবেশ করে রাশিয়ার 3টি MiG-31 যুদ্ধবিমান। এস্তোনিয়ার দাবি, কোনো ফ্লাইট প্ল্যান জমা না দিয়ে এবং ট্রান্সপন্ডার বন্ধ রেখেই 12 মিনিট ধরে দেশটির আকাশসীমায় অবস্থান করে তারা। এ সময় অঞ্চলটির এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কোনো যোগাযোগও রাখেনি রুশ পাইলটরা। ন্যাটোর বাল্টিক এয়ার পেট্রোল মিশনে থাকা ইতালীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান দ্রুত সাড়া দিয়ে ওই রুশ বিমানগুলোকে প্রতিহত করে। ন্যাটো মুখপাত্র অ্যালিসন হার্ট ঘটনাটিকে রুশ সরকারের বেপরোয়া আচরণের নতুন উদাহরণ বলে আখ্যা দেন। আরও বলেন, এই ঘটনার মধ্য দিয়ে ন্যাটোর দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা আবারও স্পষ্ট হয়েছে। ঘটনার পর এস্তোনিয়া পররাষ্ট্রমন্ত্রী মার্কুস সাহাকনা টালিনে রুশ চার্জ দি অ্যাফেয়ার্সকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানান। একে অভূতপূর্ব উদ্ধত্ত আখ্যা দিয়ে তিনি বলেন, প্রতিনিয়ত সীমান্তে পরীক্ষা ও আগ্রাসন বাড়িয়ে চলছে রাশিয়া, যার জবাব দিতে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ানো ছাড়া উপায় নেই। চলতি বছর এস্তোনিয়ার আকাশসীমা রাশিয়া 4 বার লঙ্ঘন করেছে বলেও জানান তিনি। ঘটনাটিকে অত্যন্ত বিপজ্জনক উস্কানি বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস। তার ভাষায়, পুতিন ইউরোপের নিরাপত্তা পরীক্ষা করছে, তাই দুর্বলতা দেখানোর সুযোগ নেই। ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট আর্সুলা ভন ডার লিয়েন বলেন, উস্কানিমূলক এই আচরণের জবাব দৃঢ়ভাবে দেওয়া হবে। এই অনুপ্রবেশের নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। একে অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানের উপর থেকে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় শুক্রবার 4টি দেশ পক্ষে এবং 9টি দেশ বিপক্ষে ভোট দেয় 28 সেপ্টেম্বর আবারও ইরানের উপর নিষেধাজ্ঞা চালু হবে। দেশটির রাষ্ট্রদূত আমির সাইদ ইরাওয়ানি এই সিদ্ধান্তকে অপ্রয়োজনীয় ও অবৈধ পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পারমাণবিক চুক্তিতে রাজি হয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের জন্য ইরানের ওপর প্রতিনিয়ত চাপ বাড়িয়ে তুলছে পশ্চিমা বিশ্ব। এর ধারাবাহিকতায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানের উপর আবারও নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করে। স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর থেকে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, সিয়েরা লিওন, স্লোভেনিয়া,
ডেনমার্ক, গ্রিস, পানামা ও সোমালিয়া এর বিরোধিতা করে। গায়ানা ও দক্ষিণ কোরিয়া ভোট প্রদান থেকে বিরত ছিল। এ অবস্থায় 8 দিনের মধ্যে ইরান পশ্চিমাদের সঙ্গে চুক্তিতে না পৌঁছালে 28 সেপ্টেম্বর থেকে স্ন্যাপব্যাক কার্যকর হবে। জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি এই পদক্ষেপকে তড়িঘড়ি অপ্রয়োজনীয় ও অবৈধ বলে আখ্যা দেন। তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতার উপর সরাসরি আঘাত। কূটনীতির দরজা খোলা আছে, কিন্তু কে কার সঙ্গে কোন শর্তে আলাপ করবে সেটি ইরান নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন ইরাবানি। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানকে 6 মাস পর্যন্ত সময় বিলম্বের প্রস্তাব দিয়েছে। তাদের শর্তমতে তেহরানকে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশাধিকার পুনরায় নিশ্চিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনায় অংশ নিতে হবে। একই সঙ্গে ইউরেনিয়াম মজুতের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার শর্তও জুড়ে দিয়েছেন তারা। রাশিয়া ও চীন যৌথ বিবৃতিতে স্ন্যাপব্যাককে বেআইনি ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে। পাশাপাশি ইরানের সঙ্গে বাণিজ্য ও কূটনীতি আগের মতোই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। টিকটকের সঙ্গে মার্কিনদের ব্যবসায়িক লেনদেন নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে চুক্তিতে পৌঁছানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্র পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান ও সহযোগিতার মাধ্যমে সাফল্য অর্জনের পথে এগিয়ে যাবে। এদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি জোরদারের উপর কাজ করছে। এর মধ্যেই চীন ও ভারতের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। দ্বন্দ্ব ভুলে এবার সহযোগিতার পথে হাঁটার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও চীন। শুক্রবার দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে ফোনালাপ হয়। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে শান্তি ও সহযোগিতার পথে এগোনোর আহ্বান জানান শি। তাদের আলোচনায় টিকটকের মার্কিন ব্যবসার ভবিষ্যৎ চুক্তিও নিশ্চিত হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। গণমাধ্যমের ধারণা, পূর্ব শর্ত অনুযায়ী মার্কিন বিনিয়োগকারীরা টিকটকের মার্কিন ব্যবসা কিনে নেবেন এবং অ্যাপ মার্কিন বাজারে চালু থাকবে। ট্রাম্প বলেন, বাজার নিয়ম ও আইন মেনে চুক্তি হবে এবং দুই দেশের স্বার্থ বিবেচনা করা হবে। শি জিনপিং বলেন, চীনের পক্ষে ব্যবসায়িক আলোচনায় উভয় দেশের স্বার্থের সমন্বয় গুরুত্বপূর্ণ। এদিকে ভারত ও যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা জোরদার করার বিষয়ে সম্মত হয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 16 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে মার্কিন দল ভারতীয় বাণিজ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। প্রধান আলোচক রাজেশ আগরওয়াল জানান, আগের আলোচনায় ফার্ম ও ডেইরি মার্কেট খোলার বিষয়ে সমঝোতা হয়নি। এবার 6ষ্ঠ দফার আলোচনার প্রস্তুতি চলছে। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উদ্দেশ্যে আলোচনার মধ্যেই আবারও চীন ও ভারতের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তার দাবি, চীন ও ভারত যদি রাশিয়ার তেল কেনা বন্ধ না করে তাহলে শুল্ক ও অন্যান্য অর্থনৈতিক পদক্ষেপের মাধ্যমে চাপ প্রয়োগ করা হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইতালির রোমে অ্যাপের মাধ্যমে বাস, মেট্রো এবং ট্রাম টিকিট কিনতে পারছেন পর্যটকরা। অ্যাপে একই সঙ্গে দেখা যাবে অপেক্ষমান যানবাহনের সময়সূচিও। এই সুবিধা পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশি স্থানীয়রা। অচেনা দেশে রাস্তাঘাট চিনে গাড়ি খোঁজার বিভ্রাট থেকে মুক্তি দিচ্ছে ইতালি। রোমে সব ধরনের গণপরিবহনের টিকিট কেনা যাবে মুভিট নামের অ্যাপের মাধ্যমে। রোমের বাসিন্দা ও পর্যটকরা সহজেই এই অ্যাপ ব্যবহার করে বাস, ট্রেন বা ট্রামে ভ্রমণ করতে পারবেন। রোমের পাবলিক পরিবহন সংস্থা অ্যাটাগের সব ধরনের টিকিট এখন এই অ্যাপে পাওয়া যাবে। আগে এই অ্যাপে দেখা যেত অপেক্ষমান যানবাহনের সময়সূচি, এবার যুক্ত হয়েছে টিকিট কেনার সুযোগও। 42টির বেশি দেশের পর্যটকরা মুভিট অ্যাপের মাধ্যমে সুবিধা গ্রহণ করেছেন। অ্যাপ ব্যবহার করে ভ্রমণ সহজ হওয়ায় খুশি রোমের প্রবাসী বাংলাদেশিরা। পর্যটকরা যারা আসেন তারা অনেক সময় আপনার টিকিট করতে গেলে তাদের ল্যাঙ্গুয়েজ ভেরিয়েশনের কারণে অনেক সময় তাদেরকে অনেক ডিফিকাল্টিসে পড়তে হয়। বাট এই অ্যাপসটির মাধ্যমে তারা মোবাইলে ডাউনলোড করে নিলে তারা সরাসরি অনলাইন থেকেই তারা টিকিট কাটে রাখতে পারবে এবং সেই ক্ষেত্রে তাদের বাসে এবং যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না। যারা অনেক সময় তাড়াহুড়ার কারণে আমরা অনেক সময় টিকিট কাটতে পারি না, তখন দিন শেষে এটা কাল হয়ে দাঁড়ায় এবং এই জরিমানা অনেক সময় জরিমানা হয়ে যায়। এই অ্যাপটি ইউজ করলে আপনি আপনার মোবাইলে আপনি টিকিটটি পেয়ে যাচ্ছেন। মুভিট জানিয়েছে, এই অ্যাপে বিশ্বের 112টি দেশের জন্য 45টি ভাষার সুবিধা রাখা হয়েছে। এছাড়া অপেক্ষমান যানবাহনের সর্বশেষ তথ্যও পাওয়া যায়। মুভিটের পরিচালক মিস্টার স্যামুয়েল বলেন, পর্যটকদের চলাচল সহজ করাই তাদের মূল লক্ষ্য। সময় সংবাদ, ইতালি। খেলার খবর শুরু হচ্ছে। টাইগারদের এশিয়া কাপ সুপার 4 মিশন সপ্তাহখানেকের কম সময়ের ব্যবধানে আবারও প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচের আগের দিন আইসিসি একাডেমিতে অনুশীলন করেছে বাংলাদেশ। অন্যদিকে অনুশীলন না করলেও
সাম্প্রতিক সময়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকায় আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা। দুবাই থেকে সাব্বির মিথুনের ম্যাচ প্রিভিউ। ফুরফুরে মেজাজে টিম বাংলাদেশ। একদিন আগেও যে টুর্নামেন্টে অনিশ্চিত ছিল ভবিষ্যৎ, সেখানে এখন নতুন জীবন পেল লিটন কুমার দাসের দল। তবে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ম্যাচের অভিজ্ঞতাটা ভয়ঙ্কর। কোনো বিভাগেই দাঁড়াতে পারেনি টিম বাংলাদেশ। অল্প কদিনের ব্যবধানে ঘুরে দাঁড়ানো সম্ভব তো? শন টেইট অবশ্য আত্মবিশ্বাসী। এটা নতুন একটা দিন। এই ধরনের টুর্নামেন্টের সৌন্দর্য হচ্ছে দ্রুতই ম্যাচ খেলতে হয়। দ্রুতই ম্যাচ খেলার ফলে অতীত ভুলে যাওয়ার এটা ভালো সুযোগ। যতটা সম্ভব পরের ম্যাচে মনোযোগ দেওয়ার সুযোগ থাকে। শ্রীলঙ্কার বিপক্ষে খরুচে ছিলেন মোস্তাফিজ। কাটার মাস্টারকে নিয়ে অবশ্য চিন্তা নেই পেস বোলিং কোচের। তাকে অত বেশি শেখানোর কিছু নেই, সে অভিজ্ঞ। ওর সাথে কাজ করাটা উপভোগ করি। ও একজন ভালো নেতাও। শেষ 3 মাসে এই নিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা। 4 দেখায় 2 দলের জয় সংখ্যা সমানে সমান। একে অন্যের শক্তিমত্তা জানে দুর্বলতাও। সেটাই কাজে লাগাতে চাচ্ছেন দলটার ব্যাটিং কোচ। আমরা বাংলাদেশের সঙ্গে গত 3-4 মাসেই 4-5টা ম্যাচ খেলেছি। আমরা তাদের শক্তি ও দুর্বলতা জানি। আমি নিশ্চিত আমাদের ছেলেরা ভালো লড়াই করবে। তারা খুব ভালো দল। আশা করছি আমাদের ছেলেরা তাদের বিপক্ষে পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারবে। তবে এই ম্যাচে অনিশ্চিত ভেলা লাগে। বাবার মৃত্যুতে দেশে ফিরে গিয়েছেন 22 বছরের স্পিনার। বাংলাদেশ ম্যাচে তাকে পাবার সম্ভাবনা কম, যদিও গ্রুপ পর্বে তাকে ছাড়াই খেলেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ দলের জন্য সে ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই। সুপার 4-এ এই পরীক্ষাটাই আপাতত সহজ বলা চলে টাইগারদের জন্য। বিশেষ করে বোলিং ইউনিটটা নিয়ে ভালো কিছু করতে না পারলে লঙ্কানদের লম্বা ব্যাটিং অর্ডার ভোগাবে নিঃসন্দেহে। কয়েক ঘন্টার ব্যবধানে বন্ধু এখন শত্রু। শ্রীলঙ্কার জয়ের জন্য সবাই বুক বাঁধার পরে এখন সেই শ্রীলঙ্কাই বাংলাদেশ দলের প্রতিপক্ষ। সুপার 4-এ এই ম্যাচে দারুণ কিছু করে দেখাতে পারলে বাংলাদেশ দলের জন্য ফাইনালের সমীকরণটাও অনেকটাই সহজ হয়ে যাবে। তবে তা করতে পারবে কিনা, বা তা করতে হলে বাংলাদেশ দলকে যে আমূল পরিবর্তন আনতে হবে, সেটা আসলে বলাই বাহুল্য। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে আবারও পরিবর্তন আসতে যাচ্ছে টাইগার একাদশে। পঞ্চম বোলার হিসেবে অন্তর্ভুক্তি ঘটবে শেখ মেহেদীর। তাকে জায়গা করে দিতে বাদ পড়তে পারে নুরুল হাসান সোহান। যদিও মাথা ব্যথার নাম তাওহিদ হৃদয়ের ফর্ম। এদিকে বদল আসবে শ্রীলঙ্কার একাদশেও। ভেল্লা লাগেকে পাচ্ছে না শ্রীলঙ্কার দল। সাব্বির মিথুনের আরও একটি রিপোর্ট। শ্রীলঙ্কান দলের সঙ্গে বাংলাদেশ দলের মধুচন্দ্রিমা শেষ। এখন লঙ্কানদের আটকানোটাই বাংলাদেশ দলের একমাত্র লক্ষ্য, এবং সেই বন্ধুত্বকে ইতি জানিয়ে বাংলাদেশ দল চাইবে এই ম্যাচে যতটুকু ভালোভাবে নিজেদেরকে সংশোধন করা যায় গ্রুপ পর্বের সেই তিক্ত অভিজ্ঞতা থেকে। এবং বাংলাদেশ দলে এই ম্যাচে নিঃসন্দেহে পরিবর্তন আসতে যাচ্ছে। বাংলাদেশ দল আগের ম্যাচে একটা বোলার কম নিয়ে খেলেছে, তবে শ্রীলঙ্কার যে লম্বা ব্যাটিং অর্ডার, সেখানে আসলে বাংলাদেশ দল নিঃসন্দেহে চাইবে আরও একটা পুরোদস্তুর বোলিং অপশন অ্যাড করতে, এবং সেক্ষেত্রে সব থেকে বেশি এগিয়ে শেখ মেহেদী। গ্রুপ পর্বে শ্রীলঙ্কানদের বিপক্ষে দলের অন্যতম সফল একজন বোলার ছিলেন, উইকেট পেয়েছিলেন। শ্রীলঙ্কার টপ অর্ডারকেও ভুগিয়েছেন। এই শেখ মেহেদীকে জায়গা করে দিতে বাংলাদেশ দল থেকে বাদ পড়তে যাচ্ছেন অন্তত একজন ক্রিকেটার, এবং সেটা হতে পারে নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহান শেষ ম্যাচে ছোট একটা ক্যামিও খেললেও সোহানের যে রোলটা উইকেট কিপিং ব্যাটার, সেই রোল বর্তমানে অন্যান্য প্লেয়ারদের থাকার কারণে তার জন্য বাদ পড়াটার সংখ্যা সব থেকে বেশি। এবং তাওহিদ হৃদয়কে নিয়ে নানান সমালোচনা থাকলেও তাওহিদ হৃদয়কে যে টিম ম্যানেজমেন্ট পছন্দ করে কিংবা দল চাইছে সে ফর্মে ফিরুক, এবং তাওহিদ হৃদয়ের যে অতীত শ্রীলঙ্কার বিপক্ষে, সেক্ষেত্রে আরও একটা ম্যাচে এই ব্যাটসম্যান টিকে যেতে পারেন, এবং তিনি হয়তো এই ম্যাচেও নাম্বার 4-এ খেলবেন। তবে ফর্ম ওয়াইজ কিংবা পারফরমেন্স বিবেচনা করলে তাওহিদ হৃদয়ই সবার আগে বাদ পড়ার তালিকাটাতে থাকতেন। তবে সহকারী কোচ সালাউদ্দিন থেকে শুরু করে তাকে যেভাবে ব্যাকআপ দেওয়া হচ্ছে, তাতে তাওহিদ হৃদয়কে আরও একটা ম্যাচে দেখা যেতে পারে, এবং সেক্ষেত্রে জাকির আলীকে মিডল অর্ডারে দেখে সোহানকে সেই জায়গাটা ছেড়ে দিতে হবে বাড়তি একটা বোলিং অপশনের জন্য। এছাড়া বাদবাকি যে জায়গাগুলোতে রয়েছে, অর্থাৎ ওপেনিং স্লটে তামিম এবং সাইফ আবারও ওপেনিং করতে যাচ্ছে, এবং তাদের সামনে
বড় দায়িত্বটা হবে পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার বোলারদের সামলানো। থুসারা যেভাবে বোলিং করছেন তাতে তামিম এবং সাহিব যদি সেই থুসারাকে সামলাতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা ভালো সুযোগ আসতে পারে এই ম্যাচে, এবং সেটাই বাংলাদেশ দল চাইবে। এবং এই পিচে বাংলাদেশ দলের আরেকটা লক্ষ্য থাকবে টস জিতে রান চেজ করার, কারণ শ্রীলঙ্কান দল যেভাবে রান চেজিং এ সফল, সেক্ষেত্রে বাংলাদেশ দল নিঃসন্দেহে তাদেরকে কোনো ধরনের লক্ষ্যে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেবে না। অন্যদিকে শ্রীলঙ্কা দলে একটা পরিবর্তন অবশ্যম্ভাবী ভেলা লাগে, যেহেতু দেশে ফিরে গিয়েছেন এবং সে ম্যাচ ডেতে আবার দলের সঙ্গে অংশগ্রহণ করবেন, সেক্ষেত্রে তাকে এই ম্যাচে খেলানোর ঝুঁকি নিতে চাইবে না শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে হয়তো থিকসেনাকে দেখা যেতে পারে শ্রীলঙ্কান বোলিং লাইন আপে। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। নানা নেতিবাচক আলোচনা হলো বর্তমান বাংলাদেশ দলের স্পিরিট মনে ধরেছে আমিনুল ইসলাম বুলবুলের। এশিয়া কাপের সুপার ফোরের প্রথম লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ কিছু করবে টাইগার, এমনটাই প্রত্যাশা তার। যদিও আফগানিস্তান ম্যাচে এক বোলার কম খেলানো নিয়ে কিছুটা অসন্তুষ্টি আছে বুলবুলের। এদিকে সেরা চারের ম্যাচে রান রেট কিংবা অন্য কোনো বিষয় নয়, সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের মতে জয় পাওয়াটাই হবে মুখ্য। এবারের এশিয়া কাপের আগে টাইগারদের প্রস্তুতিতে বড় স্বপ্ন দেখেছে বাংলাদেশ। তবে হংকং ম্যাচে ভুল সিদ্ধান্তের পর শ্রীলঙ্কার কাছে হারে ভাটা পড়ে সেই স্বপ্নে। যদিও সেই দলটাই এখন সুপার ফোরে, তবুও নেতিবাচক কথা চারদিকে। সামাজিক মাধ্যমে চলছে ঠাট্টা, শ্রীলঙ্কার কাঁধে ভর করেই টাইগাররা সেরা চারে। তাদের বিপক্ষেই এবার প্রথম লড়াই লিটনদের। তবে যে যাই বলুক, এ দলটা আস্থা অর্জন করেছে বিসিবি বসের। লিটনদের নিয়ে বড় স্বপ্ন দেখছেন আমিনুল ইসলাম বুলবুল। এক নম্বরে বলবো যে এই টিমটার টিম স্পিরিটটা ভালো লেগেছে। এই ফরম্যাটটা খুবই আনপ্রেডিক্টেবল ফরম্যাট, এবং এই ফরম্যাটে যদি আমরা একটু ভালো করি, আমাদের কিন্তু ক্যালকুলেট করলে আমরা হয়তো আরও একটু দূরে যেতে পারবো। আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট যারা আছে তারা নিশ্চয়ই প্ল্যান করছে ম্যাচ বাই ম্যাচ। আপাতত সমস্ত চিন্তা আমি আশা করছি যে শুধু শ্রীলঙ্কা নিয়েই থাকবে। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এক বোলার কম খেলানো ভুগিয়েছে বাংলাদেশকে। ম্যাচটাও হতে পারত হাতছাড়া। গুরুত্বপূর্ণ ম্যাচে টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত কিছুটা অবাক করেছে বুলবুলকেও। গত ম্যাচটার টিম কম্বিনেশনটা ছিল ভেরি অকওয়ার্ড। 4.5 বোলার নিয়ে আমরা খেলেছি, তারপরেও কিন্তু টিম ব্যাকআপ করেছে। আর সব ইম্পর্টেন্ট যেটা আমার কাছে এই টিমের মনে হচ্ছে যে বাউন্স ব্যাক করতে পারে তারা। আমরা শ্রীলঙ্কার সাথে হারার পরে আমরা আফগানিস্তানের সাথে বাউন্স ব্যাক করেছি। শ্রীলঙ্কার সাথে আমরা ফার্স্ট পাওয়ার প্লে ইউজই করতে পারি, তারপরেও একটা মোটামুটি একটা ভালো টার্গেটে গিয়েছি। এছাড়া হংকং ম্যাচে রান রেট বাড়ানোর সুযোগ হাতছাড়া করায় জটিল হয়েছিল টাইগারদের সুপার ফোরের সমীকরণ। আফগানিস্তান জিতলে শেষই হয়ে যেত বাংলাদেশের সেরা চারে খেলার স্বপ্ন। সুপার ফোরেও রান রেট গুরুত্বপূর্ণ। তবে সাবেক অধিনায়কের চোখে সব হিসাব একপাশে রেখে মূল কাজ একটাই, জয়। লঙ্কানদের কঠিন প্রতিপক্ষ হিসেবেও দেখছেন না তিনি। আমাদের জন্য এখন এত রান রেটটা মাথায় রাখার কোনো দরকার নেই। আমি পার্সোনালি বিলিভ করি আমরা যদি সুপার ফোরে যাবো, উই জাস্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট উইনিং দ্য গেম। রান রেটটা পরে কী হবে সেটা পরে দেখা যাবে। সেরকম পরিস্থিতি ডেফিনেটলি বাংলাদেশ সুযোগ নেবে। শ্রীলঙ্কা দলটা আমাদের পরিচিত। আমরা এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটা হেরেছিলাম, কিন্তু তার আগের সিরিজটাতে কিন্তু শ্রীলঙ্কাকে আমরা হারিয়েছিলাম। T20 ফরম্যাটে 4টা বোলার নিয়ে খেলা একটু রিস্কি, আমরা সবাই জানি। সেই রিস্কটা দলটা নিয়েছে, সেই রিস্কটা কাজে লেগেছে, বাট সবসময় তো কাজে লাগবে না। আমার মনে হয় যে কন্ডিশন অনুযায়ী 11 করা হয়, তার উপর ডিপেন্ড করে আসলে টিম নিশ্চয়ই সেভাবে চিন্তা করছে। এবার দেখার পালা শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই দিয়ে শুভ সূচনা করতে পারে কিনা টাইগাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিসিবি নির্বাচক প্যানেলে যুক্ত হচ্ছে নতুন এক মুখ। হান্নান সরকারের শূন্যস্থান পূরণে নির্বাচক প্যানেলে যুক্ত করা হবে সাবেক ক্রিকেটারদের মধ্য থেকে একজনকে। গুঞ্জন শোনা যাচ্ছে সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত যুক্ত হতে পারেন গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেলে। এদিকে নারী বিশ্বকাপের আগে যুক্তিদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। সিলেক্টর দুজন জয়েন করবে, একজন ছেলেদের এবং একজন মেয়েদের। এবং এখানে জানেন যে লিপু ভাই এবং রাজ্জাকের সাথে একজন সিনিয়র ক্রিকেটার ছিলেন ন্যাশনাল টিমে, তাকে আমরা নাম প্রকাশ করছি না, মানে তিনি অলমোস্ট হয়ে গিয়েছেন। আর মেয়েদের এখানে শিপনের সাথে আমরা চিন্তা করছি একজন মেয়ে সিলেক্টর যাতে আমরা দিতে পারি। সো নাম খুব তাড়াতাড়ি জেনে যাবেন, আমরা অলরেডি সিলেক্ট করে ফেলেছি। না, অবশ্যই এটা আইডিয়াল প্রিপারেশন না, তারপরেও চেষ্টা করেছিল, ওয়েস্ট ইন্ডিজ না করে দিয়েছে, আমরা শেষ মুহূর্তে কোয়ালিফাই করেছি। তারপরেও যে প্রিপারেশনটা হয়েছে, এবং আজকে গিয়ে আমি নেটে ব্যাটিং দেখছিলাম, প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার জন্য তারা রেডি এবং তারা ভালো করবে। আর আমাদের 15 বা 17-এর ছেলেমেয়েরাও তো ধরেন যদি ওই হিসাবে দেখেন, দে আর কোয়াইট স্ট্রং অপোনেন্ট। মাদারীপুরে উৎসব মুখর পরিবেশে হয়ে গেল নৌকা বাইচ প্রতিযোগিতা। পড়ন্ত বিকেলে এই বাইচ দেখতে আড়িয়াল খার পাড়ে ভিড় করেন কয়েক হাজার দর্শক।
দীর্ঘদিন পর এমন আয়োজন দেখে আনন্দে মেতে ওঠেন তারা। নিয়মিত এমন আয়োজনের দাবি দর্শক এলাকাবাসীর। আর আগামীতে বৃহৎ আকারে এই আয়োজনের কথা জানান আয়োজকরা। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকুন। কাঁসার ঘণ্টার টুংটাং আওয়াজ আর জলের ছলাৎ ছলাৎ শব্দ। মাঝিমাল্লার হাতে থাকা বইটা চলছে সমান তালে, সঙ্গে হৈহুল্লোড়ে নৌকাবাজ প্রতিযোগিতা। এলাকা জুড়ে যেন এক উৎসব। শুক্রবার পরন্ত বিকেলে মাদারীপুরের আরিয়ালখা নদের পাড়ে জড়ো হন শিশু কিশোর সহ নানা বয়সের মানুষ। কেউ বা আবার ট্রলারে করে উপভোগ করেন এই নৌকাবাইজ। হবিগঞ্জ থেকে চরবাজিতপুর পর্যন্ত 3 কিলোমিটার এলাকা জুড়ে চলে এই আয়োজন। এতে অংশ নেয় বাঁশকান্দি এক্সপ্রেস, ময়ূরপঙ্খী, বাঘা, টাইটানিক সহ বাহারি নামের 8টি নৌকা, যা দেখে আনন্দে মেতে ওঠেন দর্শকরা। মনের খোরাক বলতে কিছু নেই, শুধু আছে নৌকাবাইজটা। হাজার হাজার মানুষ রয়েছে। এই ধরনের আয়োজন প্রতিবারই করা উচিত। জামাই স্বপন বয়রা আর শ্বশুর বাদশা মাতুব্বর ধরে রাখেন প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় স্থান। এমন নৌকাবাইজে অংশ নিতে পেরে দারুণ খুশি মাঝি মাল্লাররাও। জামাই শ্বশুর আমরা প্রতিযোগিতা হয়েছি, আমি ফার্স্ট হয়েছি। আমরা অংশগ্রহণ করছি, সবাই আনন্দিত পাচ্ছি, এটা আমরা আলহামদুলিল্লাহ। আমরা যেন প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এই বাইচটা যেন আমরা উপভোগ করতে পারি। ইতিহাস আর ঐতিহ্য বহন করে এই নৌকাবাইজ। আগামীতে বৃহৎ আকারে এই আয়োজনের কথা জানান আয়োজকরা। মানুষের সার্বিক সহযোগিতা এবং উৎসাহ যেহেতু পেয়েছি আমরা, এবং আমরা এটা সার্বিকভাবে এটা কন্টিনিউ করব বলে আশা করছি। অনুষ্ঠানে প্রথম প্রতিযোগীকে পুরস্কার হিসেবে দেয়া হয় একটি ঘোড়া। এছাড়া ফ্রিজ, টিভি সহ প্রত্যেকের জন্য ছিল আলাদা পুরস্কার। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ বছরের বিশেষ বিশেষ দিনে আয়োজন করার দাবি জানিয়েছেন দর্শকরা। এই নৌকাবাইজকে ঘিরে আরিয়ালখার দুই পারে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। পিয়ার ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ জন্ম নেওয়ার শঙ্কা জামায়াতের। নিম্নকক্ষে আনুপাতিক পদ্ধতির পক্ষে নয় বলে যুগপৎ আন্দোলনে নেই এনসিপি। সংবিধান অস্বীকার করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জবাব দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। নির্বাচন বাধাগ্রস্ত করার মতো মাঠের কর্মসূচির বিপক্ষে বাম জোট। মাদক অস্ত্র অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে নজিরবিহীন নজরদারি। রাডার, ড্রোন, থার্মাল ক্যামেরার আওতায় নাফ নদীর জেটি। সক্ষমতা বাড়ার দাবি বিজিবির। মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের রমরমা ব্যবসা। চট্টগ্রামে রোগীকে জিম্মি করে দ্বিগুণ ভাড়া আদায়। রাজনৈতিক প্রভাবে মানছে না নীতিমালাও। এবং শরতে প্রকৃতি জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের। রংতুলিতে প্রতিমা পাচ্ছে দেবীরূপ। মণ্ডপে মণ্ডপে সাজ সাজ রব। সারা দেশে নিরাপত্তায় সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এই ছিল আমার কাছে থাকা ভোরের সময়।